অ্যানালাইটিক্যাল জিনিসপত্র দেখতেছো, পরীক্ষায় হয়তো বা এত ডিটেলস অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসবে না, ঠিক আছে? আসবে ঠিক আছে, কিন্তু খুব কম পরিমাণে থাকবে। যেমন এখানে ম্যাক্সিমাম কোশ্চেনে হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপ, তুমি যে একেবারে মুখস্থ করে পরীক্ষা গিয়ে লিখে দিলা ওই টাইপের জিনিসপত্র একেবারেই নাই বললেই চলে। তো পরীক্ষায় হবে হচ্ছে 50-50, ধরো স্পেসিফিক এই পার্টটাতে আর কি। এ পার্টে হাফ কোশ্চেন থাকবে, ধরো 50-60% কোশ্চেন থাকবে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ তুমি যেগুলো অলরেডি শিখে ফেলছো, শিখে জাস্ট পরীক্ষা লিখতে পারবে এই টাইপের জিনিস। আর বাকি 30-40% এই টাইপের অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তো যারা তো মানে লিটারালি হচ্ছে ইয়াটাই একটু ইজি হবে, ফাইনাল পরীক্ষাটা একটু ইজি হবে এই টাইপের ইয়ার তুলনায় আর কি, সিটির তুলনায়। তো সিটিতে ইউজুয়ালি ম্যাক্সিমামই তেমন একটা ভালো করো না আমি যতগুলো দেখছি খাতা। তো তোমরা সেফ থাকার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে পারো একটা করে। আর তোমরা যদি চাও তাহলে আর একটা সিটিও নেওয়া যেতে পারে, সিটি অথবা ভাইবার টাইপ হচ্ছে নেওয়া যেতে পারে। অ্যাসাইনমেন্ট দেবো স্যার। স্যার অ্যাসাইনমেন্টই স্যার দেই স্যার, কারণ স্যার আমাদের মানে বোর্ড ভাইবার কথা বলে দেওয়া ছিল না তো স্যার, আজকেই স্যার জানতে পারলাম যে আমাদের বোর্ড ভাইবার সামনের রবিবারে স্যার। তো আর যারা যারা স্যার পরের ডেট দিছিল তারা স্যার সবাই এখন বোর্ড ভাইবার আগে স্যার ডেট মানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট দিয়ে দিছে স্যার। কেন তোমাদের তো আজকে লাস্ট ডেট ছিল ক্লাসের, আজকের মধ্যে তো সব মানে স্যার স্যার অনেক তো স্যার সেই স্যার হচ্ছে মানে একদম অনেকদিন এক্সটেন্ড করে স্যার তারপর নিছিল। তারপর স্যার বোর্ড ভাইবার কোনো স্যার ডেট পাইনি, তো এজন্য স্যার এরকম ঠিক করা হয়নি আসলে। আচ্ছা, বোর্ড ভাইবা হবে তোমাদের শনিবার, আর শনিবারে শেষ না হইলে হয়তো রবিবারে এক্সটেন্ড করতে পারে। জি স্যার। তাহলে তোমরা চাচ্ছ অ্যাসাইনমেন্ট জমা দিবা, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা করে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া যায়। একটা কাজ করা যেতে পারে, এই যে এখানে যে কোশ্চেনটা দেখতেছো এটাই তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিতে পারো, আবার সেম জিনিসটাই। এখানে একটা লাভ আছে, সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবা, ফাইনাল পরীক্ষায় পাবা। তো এটা যদি এখন সলভ করে নাও তাহলে তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য ভালো হবে আর কি, তোমাদের যে জিনিসটা শেখা হয়ে গেল। নাকি তোমাদের মতামত কি, নাকি আরো সহজ জিনিস দরকার? জি স্যার, সহজ হলে ভালো হয় কাজ জমে গেছে তো। আচ্ছা, আমাদের স্যার ডেডলাইন খুব কম, বা সেই তুলনায় পড়াটা অনেক বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে নতুন করে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হবে আর কি তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, ঠিক আছে? অ্যান্সার যদি দিয়ে দিই তাহলে আর অ্যাসাইনমেন্ট হলো কিভাবে? আচ্ছা, জি স্যার, স্যার এটার অ্যানসার গুলো একটু আলোচনা করলে ভালো হয় স্যার। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি যে in an X30 plot of a sample the obtained quantification of first 3 peaks। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছুই না, এখানে দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি আগে X30 এর প্রেজেন্টেশনটা একটু দেখাই তাহলে সুবিধা হবে। তোমরা কি ওই ওয়ার্ড ফাইলে দেখতেছো নাকি এই প্রেজেন্টেশন দেখতেছো? ওয়ার্ড ফাইলই আছে। ওয়ার্ড ফাইলে আছে, আচ্ছা সমস্যা নাই।
আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং আর হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট বের করতে বলছে। এখন এই দুইটা জিনিস সম্বন্ধে ধারণা আছে কিনা, ইন্টারপ্লেনার স্পেসিং কি জিনিস আর ল্যাটিস কনস্ট্যান্ট কি জিনিস? ঠিক আছে, প্রথমে এই দুইটা জিনিস আমি বলি একটু। যেমন ল্যাটিস কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে আমার কার্সও দেখতেছ আশা করি, যদি এই সিম্পল কিউবিক স্ট্রাকচারটা চিন্তা করি, এফসিসি স্ট্রাকচার চিন্তা করি, ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে কি দুইটা অ্যাটমের মাঝখানে যে গ্যাপটা, ঠিক আছে, এই ডিসটেন্সটা হচ্ছে আমার কার্সরটা একটু খেয়াল করবে, এটা হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট। আর ইন্টারপ্লেনার স্পেসিং বলতে বোঝাচ্ছে হচ্ছে দুইটা প্লেনের মধ্যকার যে ডিসটেন্সটা ওইটা। যেমন এখানে উপরের যে প্লেনটা এটা একটা প্লেন, নিচে একটা প্লেন, এই দুইটা প্লেনের মাঝের যে গ্যাপটা এটাকে বলা হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং। ঠিক আছে, ল্যাটিস কনস্ট্যান্টকে আমরা ডিনোট করি হচ্ছে এ দিয়ে, আর ইন্টারপ্লেনার স্পেসিং কে আমরা ডিনোট করি হচ্ছে ডি দিয়ে। ঠিক আছে, তো এই দুইটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে। যেমন এই স্লাইডে যদি দেখো এই যে ইন্টারপ্লেনার স্পেসিং এর ফর্মুলা হচ্ছে এটা, ল্যামডা ইজ ইকুয়াল টু 2d sin থিটা, যেটা আমরা বলি ব্রেগস ল। ঠিক আছে, এটার ডেরিভেশন ক্লাসে দেখানো হয়েছে, ব্রেগস ল কিভাবে আসছে এবং এই জিনিসের কোনটা কি, এই জিনিসগুলো জানো। এখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে যে রেটা পড়তেছে আর কি, এক্স রে ওয়েভলেন্থ। ডি হচ্ছে বললাম ইন্টারপ্লেনার স্পেসিং, অর্থাৎ দুইটা প্লেনের মাঝের যে ডিসটেন্সটা ওইটা। আর এখানে টিটা হচ্ছে যে অ্যাঙ্গেলে এক্স রে পড়তেছে, ফর এক্সাম্পল এটা আমি দেখাই একটু, এখানে এই যে এক্স রে যে অ্যাঙ্গেলে পড়তেছে প্লেনের উপরে, এই যে টিটা, এটা হচ্ছে টিটা ডিনোট করতেছে। তো তোমার যে কোশ্চেন, ওই কোশ্চেনে আছে দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম 2 টিটা, টিটার ভ্যালু দেওয়া আছে, ফুল উইথ হাফ ম্যাক্সিমাম দেওয়া আছে, বের করতে বলা হয়েছে, ডি বের করতে বলছে, আর হচ্ছে এ বের করতে বলছে, সাথে হচ্ছে ওয়েভলেন্থ দেওয়া আছে আর ক্রিস্টালাইট সাইজ দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা ফর্মুলাতে দেখি, এটা একটা ফর্মুলা গেল n lambda is equal to 2d sin theta, আর একটা ফর্মুলা হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমামের সাথে ফর্মুলা। যে জায়গায় বুঝবা না ওই জায়গায় একটু আমাকে বলিও, তাহলে হচ্ছে হোল্ড করাটা ইজি হবে, যেহেতু এখানে কোনো কিছু লেখার মতো সিস্টেম পাচ্ছি না আপাতত। আর একটা ফর্মুলা হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমামের ফর্মুলা। ফুল উইথ হাফ ম্যাক্সিমাম বলতে কি বুঝি, আমরা এক্সআরডি তে দেখছি কি, এক্সআরডির একটা জেনারেল এক্সআরডি তে কিরকম থাকে, এই টাইপের অনেকগুলো পিক থাকে। ঠিক আছে, এরকম একটা পিককে যদি আমরা বড় করে দেখি, সবচেয়ে বড় যে পিকটা থাকবে ওইটার হাফে যাওয়া, ওই পিকের হাফের টোটাল উইথ যেটা থাকবে তাকে বলতেছি আমরা ফুল উইথ অফ হাফ ম্যাক্সিমাম, অর্থাৎ হাফের ফুল উইথটাকে বলা হয় FWHM। তো এই জিনিসটা যদি দেওয়া থাকে, এখান থেকে আমরা ক্রিস্টালাইট সাইজটা বের করতে পারি ফুল উইথ হাফ ম্যাক্সিমাম থেকে। তো ওই ক্রিস্টালাইট সাইজ বের করার ফর্মুলা হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমামের B is equal to 0.9 lambda by t cos theta। ঠিক আছে, যেখানে টি দ্বারা বোঝানো হচ্ছে গ্রেইন সাইজ বা ক্রিস্টালাইট সাইজ। এখানে অ্যাকচুয়ালি ক্রিস্টালাইট সাইজ, এখানে হালকা একটু ভুল আছে, এটা গ্রেইন না ক্রিস্টালাইট সাইজ হবে, গ্রেইন সাইজ বলা হয় না। আমি একটু কারেকশন করে দিই, এটা হচ্ছে ক্রিস্টালাইট সাইজ। আচ্ছা, তো এই জিনিসটা তো হচ্ছে আমার টিটা দেওয়া আছে কোশ্চেনে, ল্যামডা দেওয়া আছে, ক্রিস্টালাইট সাইজ দেওয়া আছে। এখান থেকে তুমি চাইলে ইজিলি হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমামটা বের করা যাবে। ঠিক আছে, তো আর আগের ফর্মুলা থেকে যদি আমরা ডি বের করতে যাই, কোথায়, আগের ফর্মুলাতে যদি টিটা আর ল্যামডা দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ডি বের করতে পারতেছি। ঠিক আছে, তো আমরা একটু কোশ্চেনটা কি সবার কাছে আছে সামনে? স্যার আমার কাছে আছে। আচ্ছা, ফর্মুলা দুইটাই এখানে দেওয়া আছে, এই যে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং বের করা আর হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট বের করা। তো ইন্টারপ্লেনার স্পেসিং বের করতে হলে আমাদের ডি বের করতে হবে, আর ডি বের করার ফর্মুলা হচ্ছে n lambda is equal to 2d sin theta। ঠিক আছে, এখন ল্যামডার ভ্যালু আমরা পাচ্ছি, n এর ভ্যালু হচ্ছে কত, যেহেতু পিক 1, এক নাম্বার পিক হচ্ছে কত 110, এটা আমি পরে আসতেছি কেন এটা এক নাম্বার সেটা পরে আসতেছি। তো এই ক্ষেত্রে n এর ভ্যালু হবে কত 1।
আচ্ছা এটাও একটু বলে দিই, আচ্ছা এটাতে পরে আসতেছি, এটা আমি দেখাচ্ছি পরে কেন n is equal to 1 হইলো এখানে পিক 1 এর জন্য। তাহলে n এর ভ্যালু 1, ল্যামডা এর ভ্যালু হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, এটাকে হচ্ছে তোমার মিটারে নিয়ে যেতে হবে যদি ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি। n ল্যামডা 2d sin থিটা, থিটার ভ্যালু হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ 22.34 ডিগ্রি আর কি। তো এটা যদি করো তাহলে তুমি ইন্টারপ্লেনার স্পেসিং পেয়ে গেছো, ডি পাইলাম আমরা। আর লেটিস কনস্ট্যান্ট হচ্ছে এ, ডি এর ভ্যালু যদি এখানে বসাই, ডি এর ভ্যালু এই ফর্মুলাতে বসাবো, a is equal to d into h square plus k square plus l square। এখানে ডি এর ভ্যালু বসাবো, h k l হচ্ছে কত, h হচ্ছে 1, k হচ্ছে 1 ফার্স্ট পিকের জন্য, আর l হচ্ছে 0 প্রথম পিকের জন্য। তাইলে প্রথম পিকের জন্য আমি লেটিস কনস্ট্যান্টও পেয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ইন্টারপ্লেনার স্পেসিং আর লেটিস কনস্ট্যান্ট। এটা করলে যারা করতে পারছো তারা 4 নাম্বার পাইছো, আর যারা হয়তো বা ক্যালকুলেশন হালকা পাতলা ভুল করছো, ফর্মুলা গুলো ঠিক মতো লিখছো, তারা হয়তো 3 নাম্বার পাইছে, 1 নাম্বার কাটছি। আচ্ছা এরপর আসতেছে ক্রিস্টালাইট সাইজ ফর পিক 2। এখন আমরা জানি কি ক্রিস্টালাইট সাইজ বের করার ফর্মুলা হচ্ছে এটা, যেখানে টি দ্বারা বোঝাচ্ছি ক্রিস্টালাইট সাইজ, বি হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, টিটা হচ্ছে ব্রেগস অ্যাঙ্গেল, কে এর ভ্যালু হচ্ছে 0.9 যেটা হচ্ছে ওই ফর্মুলাতে দেওয়া আছে, আর ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে। তাহলে আমি ল্যামডাও পাচ্ছি এখানে, সেকেন্ড পিকের জন্য বের করতে বলছে এটা, এই যে পিক 2। তাহলে ল্যামডার ভ্যালু পাচ্ছি, কে এর ভ্যালু 0.9 আমরা জানি ফর্মুলা থেকে, ফুল উইথ হাফ ম্যাক্সিমাম হচ্ছে এখানে দেওয়াই আছে 1.50079, সেটা বসবে এখানে বিতে। টিটার ভ্যালু আমরা এখান থেকে পাবো, এখানে দেওয়া আছে, ল্যামডার ভ্যালুও জানি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ক্রিস্টালাইট সাইজ। তাহলে টি এর ভ্যালু জানলাম, ঠিক আছে। আর এরপরে বলছে 3 নম্বরে প্রেডিক্ট দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ দ্য স্যাম্পল। এখন ক্রিস্টাল স্ট্রাকচার প্রেডিক্ট করার জন্য আমাদের হচ্ছে এই জিনিসগুলো দেখতে হবে, আমাদের পিকগুলো দেখতে হবে, পিকগুলো কততে আসছে আর কি। তো এখানে পিক আসছে কততে, 110, 200, 211, ঠিক আছে। এখন আমরা একটু দেখি ক্রিস্টাল স্ট্রাকচার পিক থেকে কিভাবে ক্রিস্টাল স্ট্রাকচার বের করা যায় সেটা একটু দেখি আমরা। আমি যদি প্রেজেন্টেশনে যাই, আবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে পিক থেকে ক্রিস্টাল স্ট্রাকচার বের করা। ফাইনালি এরকম একটা কোশ্চেন থাকবে, 100% ধরে নিতে পারো। আমরা এই জায়গায় কিছু হচ্ছে স্ট্রাকচার ফ্যাক্টর থেকে কিভাবে আমরা বের করতে পারি, স্ট্রাকচার ফ্যাক্টর, বিসিসি, এফসিসি আর হচ্ছে সিম্পল কিউবিক, এই তিনটার জন্য কিভাবে বের করতে পারি ক্লাসে দেখছিলাম। তো এটা হচ্ছে একটা ফর্মুলা আর কি, এটা স্ট্রাকচার ফ্যাক্টরের ফর্মুলা। এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো পাইছি, f = 4, f 0 এগুলো পাইছি। এখান থেকে হচ্ছে আমরা এই চারটা বের করছিলাম যে সিম্পল কিউবিকের জন্য এই পয়েন্টগুলো কত হবে, কততে পিক পাবো, এফসিসির জন্য কততে পিক পাবো, বিসিসির জন্য কততে পিক পাবো, এই জিনিসগুলো বের করছিলাম, ঠিক আছে। আমরা তো এই জিনিসগুলো বের করার পর আমরা এখানে অনেকগুলো পয়েন্ট পাইছি, যেমন সিম্পল কিউবিকের জন্য ফার্স্ট পিক পাওয়া যাবে হচ্ছে 100-তে, এনি কম্বিনেশন হচ্ছে সিম্পল কিউবিকের পিক পাওয়া যাবে 100-তে, এরপর 110, 111, 200 সবগুলোর জন্য হচ্ছে সিম্পল কিউবিকে পিক পাওয়া যাবে, এক সাইডে পিক গুলো পাওয়া যাবে, অর্থাৎ এই পিক গুলোর কথা বলতেছি আমরা। এই যে এটা যেমন সিম্পল কিউবিকের ক্ষেত্রে ফার্স্ট পিকটাকে ডিনোট করা হয় 100 দিয়ে, সেটা যে ম্যাটেরিয়ালসে হোক না কেন, সিম্পল কিউবিকে প্রথম পিকটা পাওয়া গেলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে 100 নাম্বার পিক, এটা ডিফাইন্ড, এটা কখনো চেঞ্জ হবে না সিম্পল কিউবিকের জন্য। এমন কখনো হবে না যে তুমি সিম্পল কিউবিক স্ট্রাকচারের হচ্ছে এক সাইডই করলা, ফার্স্ট পিক দেখা গেল হচ্ছে 111, এটা কখনোই হবে না, সবসময় ফার্স্ট পিকটা 100 দিয়ে শুরু হবে। ডিফারেন্ট হইতে পারে কিসে, ম্যাটেরিয়ালস অনুযায়ী ডিফারেন্ট হবে হচ্ছে কোন পিকটা বড় কোন পিকটা ছোট, সেটাতে ডিফারেন্স হবে। এমন হইতে পারে কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য সিম্পল কিউবিকে দেখা যাবে 111 পিক হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্স মানে হচ্ছে কি পিকের এই যে অ্যামপ্লিটিউড, একটা পিক কতটুকু বড় হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাকে আমরা বলতেছি ইন্টেন্সিটি। সো সিম্পল কিউবিকের বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন পিকের ইন্টেন্সিটি বেশি হবে, কিন্তু পিকের যে অর্ডার, অর্থাৎ 100, সেকেন্ড পিকটা 110, এরপরটা 111, এই অর্ডারটা সেম থাকবে সিম্পল কিউবিকের জন্য, ঠিক আছে। তো এটা একটা গেল। এফসিসির ক্ষেত্রে অর্ডার কি, এফসিসির ক্ষেত্রে প্রথম মানে যে পিক গুলো পাওয়া যাবে, প্রত্যেকটা পিকে যে নাম্বার গুলো সেগুলো হবে ইদার সবগুলো ওড নাম্বার হবে, নাইলে হচ্ছে সবগুলো ইভেন নাম্বার হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি প্রথম পিক আসার কথা ছিল কত, 100 এর জন্য, কিন্তু 100 এর ক্ষেত্রে খেয়াল করে দেখবা প্রথম নাম্বারটা হচ্ছে কি অড নাম্বার, পরের দুইটা নাম্বার হচ্ছে ইভেন নাম্বার, কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে কি এফসিসির জন্য সবগুলো অড হবে নাইলে সবগুলো ইভেন হবে, যার কারণে আমরা 100-তে কোনো পিক দেখবো না এফসিসি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সেকেন্ড পিকটা হচ্ছে কত, 110 এর জন্য। আচ্ছা এটার অর্ডারিংটা বুঝবে কিভাবে, অর্ডারিং বোঝার জন্য এই ফর্মুলাটা আছে, h² + k² + l²। এই তিনটা জিনিস যদি যোগ করো
তাইলে যদি 1 আসে তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পিক। সেকেন্ড অর্ডারের জন্য বুঝে নিতে হবে 2 আসবে, থার্ডের জন্য 3, এভাবে করসপন্ডিং আসবে আর কি। সো আমরা যদি 100 কে এই ফর্মুলাতে বসাই তাহলে 1 এই পাবা তুমি। h এর ভ্যালু 1, k এর ভ্যালু 0, l এর ভ্যালু 0, তাহলে 1 + 0 + 0 তার মানে 1। পরেরটার জন্য 1 + 1 + 0 তাহলে হচ্ছে 2, এর পরেরটার জন্য 1 + 1 + 1 3, এভাবে আসে আর কি। তো এফসিসি কন্ডিশন হচ্ছে সবগুলো অড হবে নাহলে সবগুলো ইভেন হবে। তো 100 এর জন্য কি হয়, 1 হচ্ছে অড, 0 0 হচ্ছে ইভেন। সো কন্ডিশন খাটে না, এই কারণে হচ্ছে 1 নম্বরে তুমি কোনো পিক পাবা না 100 এর জন্য। 110 এর ক্ষেত্রে প্রথম দুইটা অড, ঠিক আছে, পরেরটাতে গিয়ে হয়ে গেল ইভেন, যার কারণে এখানেও কোনো পিক পাবা না। 3 নাম্বার আছে হচ্ছে কত, 111, 111 এ হচ্ছে সবগুলাই অড নাম্বার, তাহলে কন্ডিশন খাটতেছে। তাহলে যেহেতু 3 নাম্বারে গিয়ে প্রথম কন্ডিশন খাটতেছে এফসিসির জন্য, তাহলে এফসিসির ফার্স্ট পিকটা হবে 111 এর জন্য। এই যে আমরা এখানে একটা এফসিসির যদি স্ট্রাকচার খেয়াল করি, প্রথম পিকটা আসছে কার জন্য, 111 এর জন্য, তাহলে এটা গেল। এর পরের নাম্বার হচ্ছে 4 নাম্বারে আসছে হচ্ছে 200, 2 ও ইভেন, 0 ও ইভেন, 0 ও ইভেন। হ্যাঁ বলো স্যার। এফসিসির জন্য 111 এই তিনটা স্যার যোগ করলে তো 3 হয়, তাহলে স্যার এটা থার্ড পিক। এটা তো স্যার আমি যোগ করতেছি না, কন্ডিশন হচ্ছে যে 3টা নাম্বার থাকবে ওই 3টা নাম্বারই সবগুলা নাম্বার ইদার অড হবে নাহলে সবগুলা নাম্বার ইভেন হবে। জি স্যার। যোগ না, যোগ করাটা বুঝাচ্ছি হচ্ছে অর্ডার। অর্থাৎ এই 3টা যদি এই 3টা নাম্বার যদি এখানে যদি বসাও 1² + 1² + 1², তাহলে দাঁড়ায় হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার পজিশনে থাকার কথা, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার বুঝাচ্ছি যে সবগুলা পিকের অর্ডার। এফসিসির জন্য স্যার, এফসিসির জন্য এটা ফার্স্ট পিক হবে 111। হ্যাঁ, এফসিসির জন্য দেখা যাচ্ছে কি এফসিসির কন্ডিশন যেহেতু সবগুলো অড আর সবগুলো ইভেন, তাহলে সে হচ্ছে 3 নম্বরে আর থাকতেছে না, সে চলে যাচ্ছে ফার্স্ট, কারণ আগের দুইটা হচ্ছে এফসিসির কন্ডিশনটা করতেছে না, মেনে চলতেছে না, এই কারণে 111 হচ্ছে ফার্স্ট পিক হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? আর এই যে কন্ডিশন ইদার মানে সবগুলো অড হবে সবগুলো ইভেন হবে, এই কন্ডিশনটা আসছে হচ্ছে এখান থেকে, এই যে স্ট্রাকচার ফ্যাক্টর থেকে। এখানে আমরা ক্যালকুলেশন গুলো দেখাইছিলাম, ক্যালকুলেশন করে আমরা দেখছি কি শুধুমাত্র যখন সবগুলো অড অথবা সবগুলো ইভেন হবে তখন হচ্ছে এফ এর ভ্যালু আমরা একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, ইন্টেন্সিটির একটা ভ্যালু পাচ্ছি। আর সবগুলো যখন মিক্সড হয়ে যায় তখন এফ এর ভ্যালু পাচ্ছি 0। আর আমরা জানি কি যদি ইন্টেন্সিটি যদি 0 হয় তাহলে তো কোনো পিক আসবে না, আর ইন্টেন্সিটির ভ্যালু যখন কি হবে ইদার পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু হবে তখন হচ্ছে আমরা একটা পিক পাবো। আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করে হচ্ছে সবগুলো অড অথবা সবগুলো ইভেন হইলে, এটা আমরা ক্লাসে দেখছি কিভাবে আসছে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে 2 নাম্বার পিক। 3 নাম্বার পিক আসার কথা ছিল 210, কিন্তু যেহেতু এখানে 2 হচ্ছে ইভেন, 1 হচ্ছে অড, 0 হচ্ছে ইভেন, মিক্সড হয়ে গেছে, সেজন্য সেই কন্ডিশন স্যাটিসফাই করবে না, তার কোনো পিক পাওয়া যাবে না। এভাবে করে আইসা থার্ড পিক পাবো হচ্ছে আমরা 220 তে, তারপরে পাচ্ছি হচ্ছে 311, এরপরে 222, এভাবে করে আসে আর কি। তো সিরিয়ালটা হচ্ছে বেসিক্যালি কি, এখানে দেখো 111, 200, 220, 311, এটা হচ্ছে সিরিয়াল। তো আমাদের এই যে আচ্ছা, আর বিসিসির কন্ডিশনটা একটু বলে দিই। বিসিসির কন্ডিশন হচ্ছে কি, বিসিসির ক্ষেত্রে 3টা ভ্যালু হচ্ছে যোগ করা লাগবে। এইচ কে এল, যে মিলার ইন্ডিস গুলো আছে এইচ কে এল, এই ভ্যালু গুলো যোগ করা লাগবে। এগুলো যোগ করলে যদি ইভেন নাম্বার হয় তাইলে হচ্ছে বিসিসির জন্য ব্র্যাগস ল স্যাটিসফাই করবে, অর্থাৎ পিক পাবো আমরা। তো ফার্স্ট হচ্ছে 100, 1 যোগ করো, 0 যোগ করো, 0 যোগ করো, তাহলে আসে হচ্ছে 1 যেহেতু অড নাম্বার সেহেতু ফার্স্ট যে মিলার ইন্ডিস থাকবে, ফার্স্ট যে প্লেনটা থাকবে ওই প্লেনের জন্য আমরা কোনো পিক পাবো না। সেকেন্ড প্লেনটা হচ্ছে 110 এর ক্ষেত্রে তুমি যদি এই দুইটা জিনিস যোগ করো তাহলে কত পাচ্ছ, 1 আর 1 যোগ করলে 2, আর 0 যোগ করলে 2 যেহেতু একটা ইভেন নাম্বার সেহেতু 2 এর জন্য হচ্ছে বিসিসির কন্ডিশন স্যাটিসফাই করে, এই জন্য বিসিসির ক্ষেত্রে ফার্স্ট পিক পাওয়া যাবে হচ্ছে 110 প্লেনের জন্য। 3 নাম্বার হচ্ছে 111, 3টা 1 যোগ করলে 3 হয়, 3 অড নাম্বার সেহেতু 3 নাম্বারের জন্য কোনো পিক পাবো না। 4 নাম্বার হচ্ছে 200, এই 3টা জিনিস যোগ করলে হচ্ছে 2 পাবো, 2 হচ্ছে ইভেন নাম্বার সেহেতু 4 নাম্বারের জন্য আমরা একটা পিক পাবো। সো বিসিসির জন্য কন্ডিশন হচ্ছে ফার্স্ট পিক 110, পরেরটা হচ্ছে 200, পরেরটা 211, পরেরটা 220, ঠিক আছে। তাহলে এই 3টা জিনিস মনে রাখবা। সিম্পল কিউবিকের জন্য সোজা কথাই এনি কম্বিনেশন যদি হয় তাহলে ওটা সিম্পল কিউবিক। যদি সবগুলা অড নাম্বার বা সবগুলো ইভেন নাম্বার হয় তাহলে সেটা হবে এফসিসি। যদি এইচকেএল যোগ করলে শুধুমাত্র ইভেন নাম্বার পাওয়া যায় তাহলে সে স্ট্রাকচার হবে বিসিসি। এর বাইরে পরীক্ষা আসবে না। তোমাদেরকে আমি হেক্সাগোনালও দেখাই নাই বা অন্যান্য কমপ্লেক্স যে স্ট্রাকচার গুলো পড়াই নাই। সো শুধুমাত্র সিম্পল কিউবিক, এফসিসি আর বিসিসি এই তিনটার যদি কন্ডিশন জানো এই তিনটা স্ট্রাকচার তোমরা বের করতে পারবা, ঠিক আছে স্যার? হ্যাঁ
স্যার তাহলে পিক 1 যদি স্যার 100 দিয়ে শুরু না হয় তাহলে স্যার আর যদি হচ্ছে সবগুলো জোর হয় তখন কি স্যার বিসিসি আনসার হবে নাকি স্যার সিম্পল কিউবিক দিলেও হবে? আমি বুঝলাম না, যদি 100 দিয়ে শুরু না হয়। জি স্যার, আর আর অন্য সবগুলো তো স্যার সিম্পলের জন্য মানে, তখন কি স্যার বিসিসি হবে যদি 110 200 আর 211 হয়? যদি 100 দিয়ে যদি শুরু না হয় তাহলে সে সিম্পল কিউবিক না, ফার্স্ট অফ অল। কারণ সিম্পল কিউবিকের জন্য প্রথমে অবশ্যই 100 পিক পাওয়া যেতে পারবে, 100 পিক পাওয়া যেতে হবে। তাহলে তোমার দেখতে হবে প্রথম পিকটা কি। প্রথম পিকটা যদি 110 হয়, তুমি দেখবে হচ্ছে কোন কন্ডিশন স্যাটিসফাই করে। 110 পিকের কন্ডিশন সিম্পল কিউবিকের জন্য স্যাটিসফাই করে না, যেহেতু সে ফার্স্ট পিক না। ফার্স্ট পিক হচ্ছে সিম্পল কিউবিকের জন্য 100, তাহলে এফসিসি বাদ, সিম্পল কিউবিক বাদ। এরপরে তোমার দেখতে হবে এফসিসি কিনা। যদি এখানে দেখতেছো কি সবগুলো অড নাম্বার না, অড আর ইভেন মিক্সড আছে, 0 হচ্ছে ইভেন নাম্বার আর 1 হচ্ছে অড নাম্বার, তাহলে এফসিসির কন্ডিশনে স্যাটিসফাই করে না। এরপরে যাইতে হবে বিসিসিতে। বিসিসিতে দেখতেছি কি আমরা 1 দুইটা যদি যোগ করে 2 হয়, 2 হচ্ছে ইভেন নাম্বার। আর বিসিসির ক্ষেত্রে ফার্স্ট পিক হচ্ছে কি 110, ইভেন নাম্বার মিলতেছে, তাহলে সেহেতু সে হচ্ছে বিসিসির কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে স্ট্রাকচার বিসিসি হবে। জি স্যার, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু কোশ্চেনে যাই। কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের কোশ্চেনে পিক দেওয়া আছে, দেখো ফার্স্ট পিক দেওয়া আছে কতজন, 110 এর জন্য। 110 কোন কন্ডিশন স্যাটিসফাই করে? বিসিসি হবে স্যার। এটা বিসিসি, এফসিসি হবে না, কারণ এফসিসি হইতে হইলে সবগুলা হচ্ছে ইদার ইভেন অর অড হইতে হবে, এখানে মিক্সড হয়ে গেছে, তাহলে এফসিসি স্যাটিসফাই করে না। তারপরে ইয়াও সিম্পল কিউবিকে স্যাটিসফাই করে না, সিম্পল কিউবিক হইতে হলে প্রথম পিক শুরু হইতে হবে 100 থেকে, ওটা হচ্ছে না, তাহলে বিসিসি। আর যোগ করে দেখবে ইভেন নাম্বার, 1 যোগ করলে ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে একটা আইডিয়া করা গেল বিসিসি। এরপরে পিক 2 তে যাইতে হবে। পিক 2 তে গিয়ে দেখতেছো কত, 200 যদি আমরা যদি যোগ করি তাহলে কত হয়? সব ইভেন, এফসিসি স্যাটিসফাই করে। কিন্তু যদি যোগ করি আমরা সবগুলা কন্ডিশন যদি যোগ করি তাহলে দেখতেছি কি 200 যোগ করলে ইভেন নাম্বার হচ্ছে। যেহেতু ফার্স্ট পিক বিসিসি কে স্যাটিসফাই করছে, তাহলে অবশ্যই সেকেন্ড পিক বিসিসি হবে। জি স্যার, বিসিসি হচ্ছে। থার্ড পিক হচ্ছে 22211। তাহলে অর্ডারটা খেয়াল করো, এখানে 1 এই যে 110 200 আর হচ্ছে 211, এটা বরাবর সিকোয়েন্সটা মিলে হচ্ছে বিসিসির সাথে শুধুমাত্র। ঠিক আছে, সিকোয়েন্সটা যদি দেখো তাহলে দেখবো হচ্ছে বিসিসির সাথে মিলতেছে, কারণ 3 নাম্বার পিকটাও মিক্সড হয়ে গেছে, 211 মিক্সড হলে এফসিসি হবে না। আর যদি যোগ করো তাহলে দেখতেছি ইভেন হচ্ছে, 2 1 3 3 1 4, 4ও ইভেন। তো এই স্ট্রাকচারটা হচ্ছে বিসিসি। তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার প্রেডিক্ট করা গেল হচ্ছে বিসিসি স্ট্রাকচার। ঠিক আছে, এটা বুঝছো সবাই? জি স্যার, জি স্যার বুঝছি। এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে, কারণ এই কোশ্চেন গুলো হচ্ছে যদি তুমি এক্সআরডি জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটা মানে খুব সুন্দর একটা কোশ্চেন আর কি এক্সআরডি বোঝার জন্য। কারণ এখানে হচ্ছে তোমার এক্সআরডি বোঝার জন্য তোমার মেইন লাগতেছে কি ব্র্যাগস ল। তুমি এখানে ব্র্যাগস ল অ্যাপ্লাই করতেছো, n λ = 2d sin θ, তুমি স্যাটিসফাই করতে পারতেছো কিনা। আচ্ছা, এখানে n = কেন 1 বসেছি সেটাও বলি। তাইলে পিক 1 এক নাম্বার পিক পাচ্ছি কত, 110 এর জন্য। আর বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম পিক যেহেতু 110 এর জন্য, সেহেতু n = 1। বুঝা গেছে? আমি যদি বলে দিতাম যে বিসিসি স্ট্রাকচারের 3 নাম্বার অর্ডারে গিয়ে হচ্ছে 2θ এত, ফুল উইথ হাফ ম্যাক্সিমাম এত, তাইলে কিন্তু এখানে n এর ভ্যালু হইতো 3। ঠিক আছে, মানে অর্ডারটা মেনটেন করতে হবে, কত অর্ডারের জন্য আমি কাজ করতেছি। যেমন তুমি সেম ফর্মুলা তুমি চাইলে এই যে আমি যে হাইলাইট করতেছি এই জিনিসটা বসাইও কি ক্যালকুলেট করতে পারো, ইন্টারপ্লেনার স্পেসিং, লেটিস কনস্ট্যান্ট, এগুলো বের করতে পারো। সেমই পাবা, একের জন্য যে পাবা 2 এর জন্য সেম পাবা। কিন্তু এই ক্ষেত্রে তোমার n এর ভ্যালু দিতে হবে কত, 2। এটা দিয়ে যদি বের করো n এর ভ্যালু দিতে হবে 3। সো ভ্যালু যখন বসাবা তখন হিসাব খেয়াল রাখতে হবে তুমি n এর ভ্যালু কত বসাচ্ছ। ঠিক আছে, সো এই একটা কোশ্চেনের মধ্যে তোমার মোটামুটি এক্সআরডি সবকিছুই লাগে আর কি, যে ব্র্যাগস ল লাগতেছে এক্সআরডির জন্য, তারপর হচ্ছে তোমার লেটিস কনস্ট্যান্ট কিভাবে বের করে সেটাও জানা যাচ্ছে এখান থেকে, ক্রিস্টালাইট সাইজ কিভাবে বের করতেছে সেটাও জানা যাচ্ছে, আবার ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে প্রেডিক্ট করতেছে সবকিছু জানা যাচ্ছে। সো এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষায় থাকার পসিবিলিটি বেশি। ঠিক আছে, মানে আমি এই টাইপের একটা কোশ্চেন দিব, একেবারে ক্লিয়ার করে বলে দিই। এরপরে হচ্ছে কোশ্চেনটা শাফলিং হয়। ঠিক আছে, তো আসার পসিবিলিটি বেশি, ধরো 80% এই টাইপের একটা কোশ্চেন আসবে এই আর কি। স্যার এখানে FWHM এই মানটা স্যার এটার মানে কি? এটা হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, সেটা তো দেখাইলাম আমি। এই যে জি স্যার বুঝতে পারছি। ওই যে পিকের, আমি যে এক্সআরডি যে পিক গুলো পাই, পিকের মধ্যে সবচেয়ে লম্বা যে পিকটা থাকবে। আচ্ছা, কোশ্চেন এরকম হইতে পারে, আমি একটু দেখাই।
ফর এক্সাম্পল আমি যদি এখানকার জন্য ফুল উইথ হাফ ম্যাক্সিমাম বের করতে দিই, কোন পিকটা সিলেক্ট করবা? সিম্পল কিউবিকের জন্য 110 স্যার 110 110 সোজা কথায় যে পিকের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি সেই পিকটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখন এই পিকের মিডল পয়েন্ট কোনটা? এই পিকের মিডল পয়েন্ট হচ্ছে এখানে, মনে করো এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, বা মনে করো এই জায়গাটাতে যে উইডটা আছে, এই জায়গায় পিকের যে উইড, ঠিক আছে, প্রস্থ যাকে বলি আর কি, ওইটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবা ওইটাই হচ্ছে তোমার ফুল উইথ হাফ ম্যাক্সিমাম। এখন কোশ্চেন আসতে পারে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম যদি আমি ডিস্টেন্সই মেজার করি সেটা মিটারে আসতেছে না কেন, ঠিক আছে, বা অন্য কোনো যে আমার যে লেন্থের যে স্কেল ওইখানে আসতেছে না কেন, আসে হচ্ছে ডিগ্রিতে। কেন ডিগ্রিতে আসে? সেটা হচ্ছে ডিফ্রাকশন অ্যাঙ্গেলের কারণে, কারণ আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে কি ডিফ্রাকশন অ্যাঙ্গেল, এগুলো সবগুলো অ্যাঙ্গেল 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি, এই জন্য এই ফুল উইথ হাফ ম্যাক্সিমাম আসে হচ্ছে অ্যাঙ্গেলে, ডিগ্রিতে আসে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার খেয়াল করবা, যখন হচ্ছে আমরা ডিগ্রি নিয়ে ক্যালকুলেট করতে যাব তোমার কিন্তু ওটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। মানে তুমি যখন যে কোনো একটা এসআই ইউনিটের সাথে ডিগ্রি যখন ক্যালকুলেট করতে যাবা তখন ডিগ্রিতে ক্যালকুলেট করলে কিন্তু হবে না, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো এটা একটু মাথায় রাখবা ক্যালকুলেশনের সময়। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনে যদি আমরা যাই, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ফিল্টার ম্যাটেরিয়াল চুজ করা, ফিল্টার ম্যাটেরিয়াল ফর দ্য টার্গেট মেটাল। এটার একটা ল ছিল, যে লটা কি ছিল দেখি আমরা। ফিল্টার কি জিনিস, টার্গেট কি জিনিস সেটাও জানা লাগবে আগে। এগুলো আশা করি জানো, কারণ ডিটেলস বলতে গেলে হচ্ছে টাইম যাবে প্রচুর। এই যে লটা হচ্ছে চুজ ফর দ্য ফিল্টার এন এলিমেন্ট whose K absorption is just to the short wavelength side of the K alpha line of the target metal. অর্থাৎ টার্গেট মেটালের K alpha লাইনের লেফট সাইডে হবে, ঠিক আছে। যেহেতু শর্ট বলছে, শর্ট ওয়েভলেন্থ বলতে লেফট সাইড বুঝায়, আর লং ওয়েভলেন্থ বলতে রাইট সাইড বুঝায়, অর্থাৎ এখানে আর কি। আমরা যদি এই স্কেলটা দেখি, ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে ইন্টেন্সিটি, এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে তোমার ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে এই যে একটা পিক, ঠিক আছে, এখানে কোনো ফিল্টার নাই, এটা হচ্ছে নরমালি যেটা আছে ফিল্টার ছাড়া আর কি। তো এটা টার্গেট মেটালের হচ্ছে অ্যাবজর্পশন এজ দেখানো হয়েছে আর কি এখানে। তো এখানে কে আলফার জন্য একটা পিক পাওয়া যাচ্ছে, কে বিটার জন্য একটা পিক পাওয়া যাচ্ছে। এখন আমরা চাচ্ছি কি এই টাইপের যে ছোট ছোট পিক আছে, ক্যাপিটাল যে পিক, এই টাইপের ছোট ছোট পিক যদি এক্সআরডির মেইন প্যাটার্নের সাথে চলে আসে তাহলে অনেক হিজিবিজি প্যাটার্ন দেখা যাবে, ঠিক আছে। আমরা চাইবো কি এই ছোট পিক গুলাকে বাদ দিয়ে দিতে, শুধুমাত্র বড় পিক গুলাকে রাখতে। মানে জিনিসটা কি আমি একটু ডিটেলস দেখাই এখানে, তাহলে বুঝতে পারবা। আমরা যে এখানে এক্সআরডি পিক দেখছি, এই যে এখানে যে এক্সআরডি পিক দেখছি, এখানে খেয়াল করে দেখো, এটা একটা বড় পিক, এটা একটা পিক, এটা একটা পিক, মাঝে দেখো অনেক হিজিবিজি পিক দেখা যাচ্ছে ছোট ছোট। আমরা যদি ক্যাবিটাকে যদি বাদ না দিই তাহলে ক্যাপিটাল পিক গুলো এখানে চলে আসবে, ঠিক আছে। আর ক্যাপিটাল পিক যদি এখানে চলে আসে, তুমি এটা অ্যানালাইসিস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য ফিল্টার ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যাতে করে আমরা ক্যাপিটাল পিক গুলা বাদ দিয়ে দিতে পারি। এই পিক গুলো সবগুলো হচ্ছে আলফা পিক, ঠিক আছে। আমরা চাইবো ক্যাপিটাল পিক গুলা বাদ দিয়ে দিতে, তো বাদ দেওয়ার জন্য ফিল্টার ম্যাটেরিয়াল ইউজ করা হয়। তো এখন এক একটা এক্সআরডিতে এক এক ধরনের টার্গেট মেটাল ইউজ করে। কোনো এক্সআরডিতে দেখা যায় হচ্ছে সিলভার টার্গেট মেটাল, কোনো এক্সআরডিতে দেখা যায় মলিবডেনাম হচ্ছে টার্গেট মেটাল। তো টার্গেট মেটাল যখন চেঞ্জ হবে তখন তোমার ফিল্টারের এলিমেন্ট গুলো চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে। তো ফিল্টারের এলিমেন্ট কিভাবে চুজ করবা, সেটা নিয়ম হচ্ছে কি, টার্গেট মেটালের যে ইয়া থাকবে, শর্ট ওয়েভলেন্থ লিমিট থাকবে, তার চাইতে ফিল্টার ম্যাটেরিয়ালের লিমিটটা বেশি হবে। অর্থাৎ কে আলফা আর কে বিটার মাঝে হবে তোমার ফিল্টার ম্যাটেরিয়ালের অ্যাবজর্পশন এজ, সোজা কথায়, ঠিক আছে। তাহলে তোমাকে যখন হচ্ছে কোনো একটা টার্গেট মেটাল দেওয়া হবে, তোমার তার কে আলফা অ্যাবজর্পশন এজ দেখতে হবে, কে বিটা অ্যাবজর্পশন এজ দেখতে হবে। আর তোমার ফিল্টার ম্যাটেরিয়াল যখন চুজ করতে দিবে, তোমার দেখা লাগবে ফিল্টার ম্যাটেরিয়ালের যে অ্যাবজর্পশন এজ সেটা এই দুইটার মাঝখানে কিনা। যদি এই দুইটার মাঝখানে থাকে তাহলে ওইটাই তোমার ফিল্টার ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে এই কন্ডিশন থেকে হচ্ছে তোমরা এই কাজটা করতে পারবে এখান থেকে।
যেমন এখানে সবগুলার দেওয়া আছে, কে অ্যাবজর্পশন এজ দেওয়া আছে। তুমি যখন এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করবা তখন হচ্ছে এটাগুলা দেখা লাগবে আর কি। যেমন আমি যদি বলি যেমন কপারের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম কেসে নিকেল ইউজ করে। সো কপারের কে অ্যাবজর্পশন এজ আছে কত? কপারের কে অ্যাবজর্পশন এজ আছে হচ্ছে 1.3806, আর নিকেলের হচ্ছে কত? 1.4881। ঠিক আছে, এটা যদি খেয়াল করে দেখবা 1.4881 হচ্ছে এটা চাইতে বড়, কে অ্যাবজর্পশন এর চাইতে বড়। আর এই 1.4881 এই দুইটা হচ্ছে কার মাঝে? কে আলফা আর কে বিটার মাঝে। কে বিটা দেখো, কে বিটা হচ্ছে 1.39 কপারের জন্য, কে আলফা হচ্ছে 1.54, আর 1.41 হচ্ছে এই দুইটার মাঝে, কে বিটা আর কে আলফার মাঝে। তার মানে সে হচ্ছে কে বিটাকে বাদ করে দিবে, কে আলফাটাই রাখবে। আশা করি বুঝতে পারছো নাকি? আবার একটু স্যার রিপিট করলে ভালো হতো। যেমন নিকেলের কে, আমি বলতেছি কি মানে সোজা কথাই জিনিসটা হচ্ছে এরকম যে ড্র করার সিস্টেম আছে নাকি? নিকেলের জন্য কি কোবাল্ট হবে? নিকেলের জন্য কোবাল্ট হবে কি স্যার ফিল্টার ম্যাটেরিয়াল? হ্যাঁ, এটা চুজ করে দেখো, তুমি দেখো নিকেলের কে আলফা হচ্ছে কত? 1.6579, কে বিটা হচ্ছে কত? 1.50। তাহলে 1.60 যদি ইউজ করো তুমি কে বিটাকে কেটে ফেলতেছে, কে বিটা 1.60 কম, আর 1.65 এর চাইতে 1.65 হচ্ছে 1.60 বেশি। হ্যাঁ, নিকেলের জন্য হবে তাহলে কোবাল্ট। জি স্যার। তাহলে আশা করি বুঝতে পারছো সবাই। সোজা কথা কে আলফা আর কে বিটার মাঝখানে হবে ফিল্টারের পিকটা আর কি, ফিল্টারের কে অ্যাবজর্পশন এজ। সো ফিল্টারের জন্য তুমি দেখবে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। ফিল্টারের জন্য দেখবে হচ্ছে কে অ্যাবজর্পশন এজ, আর টার্গেট মেটালের জন্য দেখবে হচ্ছে কে আলফা আর কে বিটা। ঠিক আছে, বাকি জিনিসগুলো দেওয়া হয়েছে তোমাকে ডেভিয়েট করার জন্য। ঠিক আছে, তোমার কোনটা চুজ করে নিতে হবে, তুমি আদৌ কে আলফা কোনটা কে বিটা কোনটা এই জিনিসগুলো চিনো কিনা, এই জন্য হচ্ছে এত বড় চাপ দেওয়া হয়েছে। আদৌতে তোমার লাগতেছে হচ্ছে শুধুমাত্র কে আলফা লাগতেছে, কে বিটা লাগতেছে আর কে অ্যাবজর্পশন এজ লাগতেছে, এগুলোর কোনো কাজই নেই এখানে। এক্সাইটেশন পটেনশিয়াল, এভারেজ ওয়েট এগুলোর দরকারই নাই। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল কোশ্চেন, জাস্ট তুমি পিক ব্রডেনিং থেকে কি আন্দাজ করতে পারো বা পিক শিফটিং থেকে কি আন্দাজ করতে পারো। এটা পিক ব্রডেনিং এর ব্যাপারটা তুমি এখান থেকে পেয়ে যাবা। একটা পিক যত বেশি বড় হবে, অর্থাৎ যত বেশি হচ্ছে চওড়া হবে, তার ফুল উইথ হাফ ম্যাক্সিমাম বেশি হবে নাকি কম হবে? কমে যাবে। পিক যত চওড়া হবে তার ফুল উইথ হাফ ম্যাক্সিমাম তত কমে যাবে। কমে যাবে স্যার। বেশি হবে। পিক যদি চওড়া হয়ে যায় তাহলে তার ইন্টেন্সিটিও কমে যায়। যেমন আমি এখানে দেখাই একটু, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে তোমার। পিক ব্রডেনিং হলে পিকের ইন্টেন্সিটিটাও কমে যায়, অটোমেটিক কমে যাবে। এই যে যেমন এখানে যেমন এই ফিগারটাতে দেখানো হয়েছে, এগুলো হচ্ছে খুবই শার্প পিক। যখন পিক আস্তে আস্তে ব্রড হওয়া শুরু করছে, ঠিক আছে, তখন আমার ইয়াটা হচ্ছে কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, পিক যখন ব্রড হবে তখন ইয়াটাও বেড়ে যাবে। হ্যাঁ, ফুল উইথ হাফ ম্যাক্সিমামটাও তখন বেড়ে যাবে। ঠিক আছে, পিক ব্রড যখন হবে ইন্টেন্সিটি কমে যাবে আর ফুল উইথ হাফ ম্যাক্সিমামটা বড় হয়ে যাবে। আর ফুল উইথ হাফ ম্যাক্সিমামের সাথে ক্রিস্টালাইট সাইজের সম্পর্ক হচ্ছে ইনভার্স সম্পর্ক। অর্থাৎ পিক ব্রডেনিং যদি হয় তাহলে হচ্ছে ক্রিস্টালাইট সাইজ বড় হবে, আর ক্রিস্টালাইট সাইজ যদি বড় হয় তাহলে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম বড় হবে, আর ফুল উইথ হাফ ম্যাক্সিমাম যদি বড় হয় তাহলে ক্রিস্টালাইট সাইজ হচ্ছে ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? সোজা কথা, যদি পিক ব্রডেনিং হয় তাহলে ক্রিস্টালাইট সাইজ কমে যাবে আস্তে আস্তে, এটা বুঝে নিতে হবে আর কি। আর এরপরের কোশ্চেনটা আসছে হচ্ছে পিক শিফটিং। পিক শিফটিং কেন হয়? পিক শিফটিং এর ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ স্যার, টার্গেট ম্যাটেরিয়াল একটু আরেকবার যাবেন স্যার। আয়রনের মনে হয় স্যার ফিল্টার ম্যাটেরিয়াল নাই স্যার, ওইটা একটু যদি ক্লিয়ার করে দিতেন, মানে কোন রেঞ্জে পাচ্ছি না স্যার একটা। আচ্ছা, আয়রনের ফিল্টার ম্যাটেরিয়াল, আয়রনের এটা 1.93, এটা 1.75 স্যার। এই রেঞ্জে একটা দেখতেছি না স্যার। হ্যাঁ, আয়রনের ফিল্টার ম্যাটেরিয়াল এখানে দেয়া নাই, সো এখানে দিতে হবে নো ফিল্টার, এই রেঞ্জের মধ্যে নাই। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো
এবার আসি হচ্ছে পিক শিফটিং এর ব্যাপারটা কি। যখন কোনো ম্যাটেরিয়ালের মধ্যে, যেমন আমরা যখন থিন ফিল্ম বানাই, থিন ফিল্ম বানাইলে ম্যাটেরিয়ালের মধ্যে কিছু স্ট্রেন জমা হয় অটো। যেমন স্ট্রেনটা কিরকম আমি একটু বুঝাই। যেমন তোমার ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টাল লেটিস গুলো দেখছো, মানে আমরা বলি কি ক্রিস্টাল গুলো হচ্ছে অলওয়েজ ক্লোজ প্যাক থাকে। ক্লোজ প্যাক মানে কি একটা অ্যাটমের সাথে অন্য অ্যাটম হচ্ছে টাচে থাকে অলওয়েজ, ঠিক আছে? এগুলো তোমরা পড়ছো, স্টেকিং লেয়ার, একটার উপর একটা স্টেকিং অবস্থায় থাকে, স্টেকিং এর সিকোয়েন্সও থাকে, এগুলো পড়ছো সবাই। এখন যদি এমন হয় ওই যে স্টেকিং আছে, ওই স্টেকিং এর মধ্যে তুমি একটা অ্যাটম সরাই অন্য আর একটা বড় অ্যাটম দিয়ে দিলা, তাহলে কি হবে? বড় অ্যাটমকে জায়গা দেওয়ার জন্য সবাই একটু সাইডে সরে যাবে, ঠিক আছে? আর সবাই একটু সাইডে সরে যাওয়া মানে কি, তোমার আসলে লেটিস কনস্ট্যান্ট বড় হয়ে যাওয়া, অর্থাৎ স্ট্রাকচারটা বড় হয়ে যাওয়া। এই যে বড় হওয়া, স্ট্রাকচার বড় হওয়া বা স্ট্রাকচার ছোট হওয়া, এই জিনিসগুলোকে বলা হয় স্ট্রেইন, ঠিক আছে? অর্থাৎ ম্যাটেরিয়াল হচ্ছে স্ট্রেইনড হয়ে যায় আর কি। সো কোনো ম্যাটেরিয়াল যখন গ্রো করবা, থিন ফিল্ম গ্রো করবা বা কোনো স্যাম্পল বানাবা, তখন ম্যাটেরিয়ালে যদি ইন্টারনাল কোনো স্ট্রেন না থাকে তাহলে তার ডিফ্রাকশন পিক হবে বরাবর সোজা। অর্থাৎ আমরা এখানে দেখতেছি কি, এই যে আমি আগে বলছি যে 110 কত ডিগ্রিতে হবে সেটা কিন্তু একটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড। ফর এক্সাম্পল তুমি নিকেল বানাচ্ছ, নিকেলের পাউডার বানাচ্ছ, মনে করো গুঁড়া বানালে, নিকেলের গুঁড়া, নিকেল গুঁড়ার জন্য হচ্ছে এই যে 110 পিক সেটা ফিক্সড। আয়রনের জন্য 110 পিকটা মনে করো আরেকটু শিফট করলো, অন্য আরেকটা ডিগ্রিতে আসলো। এখন কোনো ম্যাটেরিয়াল যদি কোনো স্ট্রেন না থাকে তাইলে সে ওই যত ডিগ্রিতে হচ্ছে থিওরিটিক্যালি আসার কথা তত ডিগ্রিতে পিক দেখাবে। কিন্তু ম্যাটেরিয়াল যদি স্ট্রেন হয়, অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালে যদি কি হয় স্ট্রেন আসে, তাহলে সে হচ্ছে পিকটা শিফট করবে, ঠিক আছে? যদি বড় হয় তাহলে সে ডান দিকে শিফট করবে, যদি ছোট হয় তাহলে সে হচ্ছে বাম দিকে শিফট করবে আর কি। তো এটা হচ্ছে নিয়ম। সোজা কথাই ম্যাটেরিয়াল স্ট্রেন হলে বুঝতে হবে হচ্ছে পিক শিফট করবে। অর্থাৎ এক সাইডের পিক দেখে যদি দেখো তুমি থিওরিটিক্যালি যত ডিগ্রিতে পিক দেওয়ার কথা তত ডিগ্রিতে পিক না দিয়ে যদি সে শিফট করে তাহলে বুঝে নিতে হবে ওই ম্যাটেরিয়ালের মধ্যে অবশ্যই স্ট্রেন আছে, ইন্টারনাল স্ট্রেন আছে। এখন যদি এমন হয় স্ট্রেনটা যদি ইউনিফর্ম হয়, অর্থাৎ পুরো ম্যাটেরিয়ালে স্ট্রেনটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, তখন হচ্ছে এভাবে দেখাবে আর কি। অর্থাৎ পিকের শেপ চেঞ্জ হবে না, শুধুমাত্র শিফটিং হবে। আর স্ট্রেন যদি কি হয় নন ইউনিফর্ম হয়, অর্থাৎ কোনো জায়গায় স্ট্রেন বেশি কোনো জায়গায় স্ট্রেন কম, তাহলে দেখা যাবে পিক আবার ব্রড হয়ে যাবে, পিক ব্রডেনিং হবে। বুঝা গেছে? সো এটা বোঝা যাবে হচ্ছে পিকের ডিস্টেন্স থেকে, শিফটিং কতটুকু হয়েছে না হয়েছে সেটা থেকে। বুঝাতে পারছি? বুঝতে পারছো সবাই? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে, যেমন বিসমথ ফেরাইট। বিসমথ ফেরাইট হচ্ছে কিভাবে লিখে বিসমথ ফেরাইট, যেমন আচ্ছা, যেমন বিসমথ ফেরাইট মনে করে তুমি বানাচ্ছ ল্যাবে। এখন বিসমথ ফেরাইট বানানোর পরে বিসমথ ফেরাইটের একরকম পিক তুমি জানো যে বিসমথ ফেরাইটের এরকম পিক দেওয়ার কথা। এরপর তুমি কি করলা, প্রপার্টি বানানোর জন্য বিসমথ ফেরাইটের বিসমাথকে তুমি মনে করো বেরিয়াম দিয়ে রিপ্লেস করলা। এখন মানে কিছু 50% বিসমাথকে তুমি বেরিয়াম দিয়ে রিপ্লেস করে ফেললা। এখন বেরিয়ামের সাইজ বিসমাথের চাইতে বড়, বেরিয়ামের অ্যাটমিক সাইজ অলওয়েজ বিসমাথের চাইতে বড়। এখন তুমি যদি বেরিয়ামটা বিসমাথের মধ্যে গেছে কিনা বা বেরিয়াম বিসমাথকে রিপ্লেস করছে কিনা সেটা তুমি এক সাইডে পিকে শিফটিং দিয়ে বুঝতে পারবা। কারণ আমরা জানি কি, যদি বড় সাইজের কোনো অ্যাটম যদি কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ইম্পোজ করি অর্থাৎ ডোপ করি, তাহলে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো স্ট্রেন হবে। এখন যেহেতু বড় সাইজের এলিমেন্টস হচ্ছে তুমি বিসমাথ ফেরাইটের মধ্যে ডোপ করছো, তাহলে ডোপিং হয়েছে কিনা সেটা বুঝতে পারবা পিকের শিফটিং দেখে। যদি পিক যদি ডান দিকে শিফট করে তাহলে বুঝতে পারবা কি তোমার বেরিয়াম হচ্ছে বিসমাথের মধ্যে হচ্ছে ডোপ হয়েছে, এই জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে? তাহলে কোনো ম্যাটেরিয়াল ডোপিং হয়েছে কিনা সেটা তুমি বুঝতে পারবে এই যে পিক শিফটিং দেখে আর কি, স্ট্রেনের অবস্থা দেখে। আর এই জিনিসগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেমন এখানে তিনটা জাস্ট জেনারেল পিক দেখানো হয়েছে। কোনো ম্যাটেরিয়াল যদি ক্রিস্টালাইন হয়, তার মধ্যে যদি ডিস্টিংক্ট প্লেন থাকে, অর্ডার থাকে অ্যাটমগুলো অর্ডারলি অ্যারেঞ্জ থাকে, তাহলে সে হচ্ছে এটা ডিস্টিংক্ট পিক দেবে, আলাদা আলাদা পিক দেবে। সেগুলো আমরা দেখছি। বিসিসি ক্রিস্টাল, সে হচ্ছে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, সেই জন্য এরকম পিক দেয়। এখন কোনো মেটাল যদি কি হয়, কোনো ম্যাটেরিয়াল যদি লিকুইড হয়, অর্থাৎ তার মধ্যে কোনো অর্ডার অ্যারেঞ্জমেন্ট নাই, যেমন গ্লাস হচ্ছে অ্যামরফাস, গ্লাসের মধ্যে কোনো কি নাই, ক্রিস্টালিনিটি নাই, কোনো অর্ডারনেস নাই অ্যাটমের, তখন সে হচ্ছে কোনো ডিস্টিংক্ট পিক দিবে না।
সে হচ্ছে এরকম একটা হাম দেখাবে, ঠিক আছে, এখানে আলাদা কোনো পিক নাই, এটা বড় একটা হাম, এরকম হাম দেখলে বুঝতে হবে সে হচ্ছে অ্যামরফাস অথবা লিকুইড। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে স্ক্যাটারিং অনেক বেশি, সরি স্ক্যাটারিং হচ্ছে অনেক কম, কারণ হচ্ছে গ্যাসগুলো ছড়ানো ছিটানো থাকে এবং তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, যার কারণে সে কোনো পিকই দেখা যায় না, সেভাবে হচ্ছে তার ইন্টেন্সিটি হঠাৎ করে কমে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে 3 টাইপের ম্যাটেরিয়ালের এক্সাইড স্ট্রাকচার। আরেকটা জিনিস হচ্ছে এরপরে যা আছে এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল, যেমন এটা পাউডার ডিফ্লেকশন কিভাবে করে, জাস্ট সেম, তুমি কিছু পাউডার দিলে এখানে গ্রেন থাকে, ওরিয়েন্টেশন ভিন্ন থাকে, আর ওরিয়েন্টেশন ভিন্ন থাকার কারণে হচ্ছে বিভিন্ন প্লেন থেকে তুমি কি পাবা, ক্রিস্টালাইন পিক পাবা, যে এই টাইপের পিক পাবা, এটা হচ্ছে পাউডার ডিফ্লেকশন। এগুলো একটু বই থেকে দেখে নিলে হবে। এই হচ্ছে টোটাল এক্স30 আর কি। এক্স30 এগুলোর বাইরে থেকে কিছুই আসবে না, এখানে যা পড়ছে এগুলোর ভেতর থেকে আসবে, এবং খুব ভালো অ্যামাউন্টের কোশ্চেনই হবে এক্স30 থেকে, প্রতিবারই হয়। এক্সেপ্ট মিনিমাম পাবা, 100% শিওর থাকো যে এক্সেপ্ট পাবা এক্স30 থেকে শুধু। এক্স30 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? আচ্ছা, তাহলে ধরে নিলাম এক্স30 থেকে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এটা একটা ইয়ে হতে পারে যে ক্যান ইউ গেট কম্পোজিশনাল ইনফরমেশন ফ্রম এক্স30। আমরা দেখছি কি এক্স30 থেকে আমরা হচ্ছে স্ট্রাকচারাল ইনফরমেশন পাই, কম্পোজিশনাল ইনফরমেশন হচ্ছে ইউজুয়ালি এক্স30 থেকে পাওয়া যায় না, জেনারেল এক্স30 থেকে পাওয়া যায় না। এখন কিছু এক্স-রে ডিফ্লেকশন টেকনিক আছে, স্পেশালাইজড এক্স-রে ডিফ্লেকশন টেকনিক আছে, যেমন হচ্ছে এক্স-রে ফ্লোরোসেন্স, ওইটা এক্স30 বলে না, তাকে বলা হয় এক্সআরএফ, ঠিক আছে। তারপর হচ্ছে ডব্লিউডিএস, ইডিএস, এনার্জি ডিসপারসিভ স্পেকট্রোস্কোপি, ওগুলা থেকে হচ্ছে কম্পোজিশনাল ইনফরমেশন পাবা, নট এক্স30 থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিজনিং আর কি, কারণ এটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফরমেশন দেয়, কম্পোজিশনাল ইনফরমেশন দেয় না। আমরা তো এক্স30 এর বেসিক প্রিন্সিপালটা দেখছি, এক্স30 এর বেসিক প্রিন্সিপালটা কি আসলে? এক্স30 এর বেসিক প্রিন্সিপালটা হচ্ছে, আমরা কোথায় গেল এটা, আমরা হচ্ছে এক্স-রে হচ্ছে বিভিন্ন প্লেনের মধ্যে দিচ্ছি, অ্যাটম গুলো হচ্ছে এক্স-রে কে হচ্ছে ডিফ্লেক্ট করতেছে, অর্থাৎ স্ক্যাটার করে দিচ্ছে, তখন সে হচ্ছে এভাবে চলে যাচ্ছে। এখন দুইটা স্ক্যাটার ওয়েভের মধ্যে, এক্স-রে ওয়েভের মধ্যে যদি কি থাকে, একটা যে আমরা পড়ছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ফিজিক্সে পড়ে আসছো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে, তাহলে সে হচ্ছে কি দিবে, এখানে আমাদেরকে ক্রিস্টালাইন পিক দিবে, আর ক্রিস্টালাইন পিক থেকে আমরা বের করতে পারি কি, স্ট্রাকচার। এখানে তো কম্পোজিশন বের করার কোনো সিস্টেমই নেই, বোঝা গেছে? এই জন্য হচ্ছে এখানে কোনো কম্পোজিশনাল ইনফরমেশন দেয় না। কিন্তু এক্স-রে এর মেইন যে থিমটা, এক্স-রে এর মেইন থিম কি, আমরা এক্স-রে কে হচ্ছে ইউটিলাইজ করতেছি, এই এক্স-রে কে ইউটিলাইজ করে হচ্ছে অনেক কম্পোজিশনাল ইনফরমেশন বের করা যায়, সেটা অন্য টেকনিক, এক্সআরএফ, ইডিএস, ডব্লিউডিএস, ওগুলো আর কি, সেটা এক্স-রে না। যদি তোমাকে স্পেসিফিক লেখা থাকে যে এক্স-রে, তাহলে বুঝতে হবে সে কম্পোজিশনাল ইনফরমেশন দেয় না। যদি তোমাকে বলা হয়ে থাকে যে তুমি এক্স-রে কি ইউজ করে হচ্ছে কম্পোজিশনাল ইনফরমেশন পাও কিনা, তখন বুঝতে হবে কি কম্পোজিশনাল ইনফরমেশন পাওয়া যায়, যেমন এক্স-রে ফ্লোরোসেন্স, এনার্জি ডিসপারসিভ স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, ওয়েভলেন্থ ডিসপারসিভ স্পেকট্রোস্কোপি, এগুলোতে তো আমরা কম্পোজিশনাল ইনফরমেশন পাচ্ছি। এটা ক্লিয়ার আছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, আর আমি প্রথমে বলছি কোন টেকনিক স্ট্রাকচারাল ইনফরমেশন দেয়, কোন টেকনিক মাইক্রো স্ট্রাকচারাল ইনফরমেশন দেয়, আর কোন টেকনিক হচ্ছে কম্পোজিশনাল ইনফরমেশন দেয়, সেটা তুমি নাম দেখে বুঝতে পারবা। কোন টেকনিকের শেষে যদি স্পেকট্রোস্কোপি থাকে, তাহলে তুমি 90% শিওর হয়ে যাবে যে সে কম্পোজিশনাল ইনফরমেশন দিবে। কোন টেকনিকের শেষে যদি মাইক্রোস্কোপি লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে সে হচ্ছে মাইক্রো স্ট্রাকচারাল ইনফরমেশন দিবে, ইমেজ দিবে, ঠিক আছে। আচ্ছা, এসিএম এর ক্ষেত্রেও তুমি এই টাইপের একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, যে ইমেজ দেওয়া হইলো, সেখান থেকে তোমাকে বলা হয়ে থাকতে পারে হচ্ছে প্রেডিক্ট করো কোন পোর্শনটা কি। এই জিনিসটা আশা করি সবাই জানো, এটা কি বলার দরকার স্যার? এটা স্লাইডে দেওয়া আছে, স্লাইড থেকেই তুলে দেওয়া মনে হয়। ঠিক আছে, এটা স্লাইড থেকেই তুলে দেওয়া, জাস্ট তোমার দেখতে হবে হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, কপারের অ্যাটমিক নাম্বার কত। অ্যাটমিক নাম্বার যত বেশি হয় তত হচ্ছে এই পোর্শনগুলো হচ্ছে হোয়াইট। হ্যাঁ, ওই যে কন্ট্রাস্টের ব্যাপারটা আর কি, ওটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের সাথে ডিপেন্ড করে, সেটা এখান থেকে দেখে নেবা, দেখে হচ্ছে
তুমি দেখবো হচ্ছে কোনটার কন্ট্রাস্ট বেশি, যার কন্ট্রাস্ট বেশি সে হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে একটা এলিমেন্ট হবে আর কি। এখানে আমার স্পেসিফিক এখন মনে নাই, মোস্ট প্রবাবলি হচ্ছে যার অ্যাটমিক নাম্বার বেশি থাকে তার হচ্ছে স্ক্যাটারিং বেশি হবে, তো সেই অনুযায়ী হচ্ছে সাদা হওয়ার কথা আর কি, হোয়াইট হওয়ার কথা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি ইলাস্ট্রেট হোয়াট আর জেনারেটেড when an electron beam fall on the sample surface। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। একটা স্যাম্পল সারফেসের মধ্যে যদি ইলেকট্রন বিম পড়ে তাইলে হচ্ছে কি দেখায়, এটা ক্লাসে অনেকবার ডিসকাস করছি আমরা। জি স্যার। এই যে একটা স্যাম্পলে যদি ইলেকট্রন বিম পড়ে তাহলে এগুলো হয়, এই যে ইলেকট্রন বিম পড়বে, ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন যাবে, ক্যাথোডোলুমিনেসেন্স ইনফরমেশন পাবা, সেকেন্ডারি ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন বিম যখন স্যাম্পলের উপর পড়ে সোজা কথাই ইলেকট্রন স্ক্যাটার্ড হয়, তাই তো? আর কিছু ইলেকট্রন হচ্ছে ট্রান্সমিট হয়ে যাবে। তো যে ইলেকট্রনগুলো ট্রান্সমিট হবে তাদেরকে বলা হবে ট্রান্সমিটেড ইলেকট্রনস, আর যে ইলেকট্রনগুলো স্ক্যাটার্ড হবে সে কোন জায়গা থেকে স্ক্যাটার্ড হচ্ছে তার উপর ভিত্তি করে তার নাম ভিন্ন ভিন্ন হয়। সে যদি সারফেস থেকে যায় তখন তার নাম হবে সেকেন্ডারি ইলেকট্রন, যাকে আমরা বলি সে হচ্ছে টপোগ্রাফিক্যাল ইনফরমেশন দেয় আর কি। আমরা এসিএম এর জন্য কালেক্ট করি কাকে, সেকেন্ডারি ইলেকট্রনকে। যেহেতু সেকেন্ডারি ইলেকট্রন সারফেস থেকে যায় সেহেতু এসিএম করে আমরা শুধুমাত্র সারফেসের ইনফরমেশন পাই, ভেতরের ইনফরমেশন গুলো পাই না, ডিপের ইনফরমেশন পাই না। এটা কিন্তু একটা কোশ্চেন যে এসিএম করে আমরা কেন শুধুমাত্র সারফেসের ইনফরমেশন পাই, কেন ভেতরের ইনফরমেশন পাই না? সেটা রিজন হচ্ছে কি আমরা এসিএম করি মানে কি, আসলে এসিএম এর বেসিক প্রিন্সিপালটা কি? আমি ইলেকট্রন বিম দিলাম স্যাম্পলের মধ্যে, স্যাম্পল হচ্ছে ইলেকট্রন বিমকে স্ক্যাটার করলো, দেন হচ্ছে আমরা ডিটেক্ট করলাম স্ক্যাটার্ড ইলেকট্রন গুলাকে। এখন যে ডিটেক্ট করতেছি, কাকে ডিটেক্ট করতেছি আমরা ডিটেক্ট করতেছি শুধুমাত্র এই সেকেন্ডারি ইলেকট্রনকে। আরেকটা ইলেকট্রন ডিটেক্ট করি ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন। ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রনও ভেতরকার ইনফরমেশন দেয় না, সে হচ্ছে সারফেসের নিউক্লিয়াস থেকে ব্যাক করে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলাই আমরা ডিটেক্ট করতেছি। এই জন্য হচ্ছে এসিএম করলে শুধুমাত্র সারফেসের ইনফরমেশন পাওয়া যায়, ভেতরের কোনো ইনফরমেশন আমরা পাই না। আর টিএম এর ক্ষেত্রে আমরা সারফেসের ইলেকট্রন গুলাকে আমরা নিই না, আমরা নিই হচ্ছে যে ইলেকট্রন গুলা ট্রান্সমিট করে যাবে তাদেরকে নিই। তো ট্রান্সমিটেড ইলেকট্রন গুলাকে যদি ডিটেক্ট করে কোনো টেকনোলজি আসে তখন তাকে বলা হবে টিএম। আর যেহেতু এই যে ইলেকট্রন আমরা ডিটেক্ট করতেছি সে যেহেতু পুরো স্যাম্পল ঘুরে আসতেছে, সেজন্য আমরা কি পাই, ভেতরের ইনফরমেশন গুলো পাই হচ্ছে টিএম এর জন্য। এই টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে কেন টিএম এ আমরা হচ্ছে ইন্টারনাল ইমেজ পাচ্ছি, কেন এসিএম এ আমরা শুধুমাত্র সারফেসের ইমেজ পাচ্ছি। তো এটার অ্যান্সার হচ্ছে এটা আর কি, ঠিক আছে? আর এই যে এখান থেকে দেখো, এখান থেকে কিছু এক্সট্রা জেনারেট হচ্ছে, এই এক্সট্রাটা যদি ডিটেক্ট করা যায় তাহলে তুমি কম্পোজিশনাল ইনফরমেশন পাবা, বুঝেছে? এটা একটা টেকনিক, এই হচ্ছে ব্যাপার। তো এসিএম এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে নর্মাল অপটিক্যাল মাইক্রোস্কোপের সাথে এসিএম এর পার্থক্য কোথায়, এটা কমন একটা কোশ্চেন, এক্সটার্নাল খুব পছন্দ করে এইসব কোশ্চেন দিতে। তারপর হচ্ছে এই যে এই কোশ্চেন ডেপথ অফ ফিল্ড বলতে কি বোঝায়, রেজুলেশন বলতে কি বোঝায়, এই জিনিসগুলা, ঠিক আছে? যেমন এটা রেজুলেশন কম, রেজুলেশন মানে কি আসলে দুইটা পাশাপাশি যদি কি থাকে, দুইটা পাশাপাশি যদি ম্যাটার রাখো তাহলে ওই দুইটা ম্যাটারকে পার্থক্য সেপারেটলি দেখাতে পারতেছে কিনা। যেমন এখানে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, ছোট ছোট এই যে হেক্সাগনের মতো যে সার্কুলার যে গ্যাপ গুলো দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাগুলো, এগুলো এখানে বোঝা যাচ্ছে না, তো এখানে বোঝা যাচ্ছে, তার মানে রেজুলেশন বেশি। ডেপথ অফ ফিল্ড কি জিনিস, একটা ম্যাটেরিয়াল গভীরতা বোঝায়, যেমন এটা এখান থেকে দেখে তুমি আন্দাজ করতে পারতেছো না যে স্পাইক গুলো আসলে উপরের দিকে উঠে আসতেছে, কিন্তু এই ইমেজ দেখে ইজিলি বোঝা যাচ্ছে স্পাইক গুলো উপরের দিকে উঠে আসতেছে। তার মানে তুমি বুঝতেছো কি এটা স্পাইকের টিপ, এটা হচ্ছে স্পাইকের হচ্ছে রুট। তো টিপ আর রুটকে তুমি আলাদা করে বুঝতে পারতেছো কেন, কারণ হচ্ছে সে ডেপথটা মেজার করতে পারতেছে, এই জন্য হচ্ছে বলা হয় এসিএম এর ডেপথ অফ ফিল্ড হচ্ছে বেশি, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে যে ডেপথ অফ ফিল্ড কি জিনিস, রেজুলেশন কি জিনিস, অপটিক্যাল মাইক্রোস্কোপের সাথে পার্থক্য কোথায়, এগুলা। তারপরে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে এসিএম এর বেসিক প্রিন্সিপাল। আমি বলি প্রত্যেকটা টেকনিকের বেসিক প্রিন্সিপালটা শিখে নিবা, পরীক্ষায় বেসিক প্রিন্সিপাল আসবে অনেকগুলা, ঠিক আছে? 2-3টা বেসিক প্রিন্সিপাল পাবা। তো যতগুলো টেকনিক পড়ানো হয়েছে সবগুলো টেকনিকের বেসিক প্রিন্সিপাল শিখবা। আর বেসিক প্রিন্সিপাল হচ্ছে তোমার লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, কি করতে হবে তোমার হচ্ছে ফিগারটা এঁকে, মেইন ফিগার যেটা, যেমন এসিএম এর বেসিক প্রিন্সিপালের ফিগার হচ্ছে এটা যে ক্যাথোড আছে, অ্যানোড আছে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স গুলো দিচ্ছি, লেন্স গুলো কেন দিচ্ছি, ইলেকট্রন বিম হচ্ছে সোজা পথে আসার জন্য, নাইলে তো তুমি ইলেকট্রন বিম পাস করলে এই পাশে চলে যেতে পারতো, এইদিকে চলে যেতে পারতো। ইলেকট্রন বিমটাকে এই যে মাঝের জায়গায় হচ্ছে ফিক্সড আবদ্ধ রাখার জন্য হচ্ছে এই লেন্স গুলো ইউজ করা হচ্ছে, দেন এখানে গিয়ে সে ডিফ্লেকশন হচ্ছে,
ডিফ্লেকশন কয়েলটা হচ্ছে মুভ করতে পারে। যদি এদিকে মুভ করে নাও তাহলে বিমটা আরো বাম পাশে চলে যাবে, যদি ডান দিকে ডিফ্লেকশন কয়েল নিয়ে যাও বিমটা আর একটু ডান, ইলেকট্রন বিম আরো ডান দিকে চলে আসবে। দেন স্যাম্পলে পড়লো, স্যাম্পল থেকে ইলেকট্রন স্ক্যাটার হবে, সারফেসের ইলেকট্রন গুলোকে আমরা ডিটেক্ট করবো, ডিটেক্ট করে হচ্ছে আমরা ইমেজটা দেখবো। এই হচ্ছে বেসিক প্রিন্সিপল। তুমি এই ফিগারটাকে নিজের ভাষায় জিনিসগুলো লিখে দিবা। অবশ্যই এই টার্মগুলো থাকতে হবে, যে লেন্স কেন ইউজ করতেছো, ডিফ্লেকশন, সেকেন্ডারি ইলেকট্রন, ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, স্যাম্পল, ডিটেক্টর, ক্যাথোড, অ্যানোড, এই টার্মগুলো এখানে থাকতে হবে। এই টার্মগুলো উল্লেখ করে নিজের ভাষায় হচ্ছে তুমি বর্ণনা করলে মোর দেন এনাফ, ঠিক আছে, ফুল মার্কস পাবা। সো এগুলো লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট তুমি বেসিক জিনিসটা বুঝতে পারতেছো কিনা দেখো। আচ্ছা, তো এটা তো বললামই। এগুলো দেখবা যে ইন্টারাকশন ভলিউম কি জিনিস, কতটুকু পর্যন্ত সে ইন্টারাকশন করতেছে ইলেকট্রন গুলা, ওটাকে বলে ইন্টারাকশন ভলিউম। তো স্বাভাবিক যে ইলেকট্রন সারফেস থেকে স্ক্যাটার্ড হয়ে যাবে তার ইন্টারাকশন ভলিউম কম, যে ইলেকট্রন অনেক বেশি দূর থেকে হচ্ছে স্ক্যাটার করবে তার ইন্টারাকশন ভলিউম বেশি। এই কারণে সেকেন্ডারি ইলেকট্রনের ইন্টারাকশন ভলিউম কম, এক্স রে তারপর হচ্ছে আরো যে হাই এনার্জি যে ইলেকট্রন আছে ওদের ইন্টারাকশন ভলিউম হচ্ছে বেশি, ঠিক আছে, এগুলো দেখবা। তারপরে দেখবো হচ্ছে তুমি এই যেগুলো ইন্টারাকশন ভলিউমের সাথে অ্যাটমের সম্পর্ক কি, ঠিক আছে, এগুলো দেখবা যে অ্যাটমিক নাম্বার যদি বেশি হয় তাইলে ইন্টারাকশন ভলিউমের সাথে ওই অ্যাটমিক নাম্বার বেশির সাথে ইমেজের সম্পর্ক কি, এগুলো এখানে বলা আছে, এটা একটু পড়ে নেবা। তারপরে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখবা। তারপরে এই টার্মগুলো পড়তে হবে যে সেকেন্ডারি ইলেকট্রন কি জিনিস, তারপরে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন কি জিনিস, এই যে ইমেজটা দেওয়া হয়েছিল পরীক্ষায় ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রনের ইমেজ, ঠিক আছে, এটা দেখবা। আর ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন হচ্ছে অ্যাটমিক নাম্বারের সাথে হচ্ছে ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। এই যে হাই এভারেজ জেড এপিয়ার ব্রাইটার, অর্থাৎ যার অ্যাটমিক নাম্বার বেশি হবে সে হচ্ছে সাদা দেখাবে। এখানে যেমন এখানে অ্যালুমিনিয়াম আর কপার আছে, কপারের অ্যাটমিক নাম্বার বেশি তাহলে সে সাদা দেখাবে। কেন সাদা দেখাচ্ছে? কারণ অ্যাটমিক নাম্বার যত বেশি হবে তার মধ্যে অ্যাটম বেশি থাকবে, আর অ্যাটম যত বেশি থাকবে ইলেকট্রন তত বেশি স্ক্যাটার হবে, আর ইলেকট্রন যত বেশি স্ক্যাটার হবে ডিটেক্টরে গিয়ে সে তত বেশি কি করবে, ডিটেক্টরে গিয়ে টোকা দিবে। আর ডিটেক্টরে কি আছে, ফ্লোরেসেন্ট স্ক্রিন আছে। একটা ফ্লোরেসেন্ট স্ক্রিনে তুমি যত বেশি টোকা দিবে ইলেকট্রন দিয়ে সে তত বেশি লাইট দেখাবে, ঠিক আছে, কম টোকা দিলে কম লাইট দেখাবে। এই জন্য হচ্ছে যার অ্যাটমিক নাম্বার বেশি সে সাদা দেখায়, যার অ্যাটমিক নাম্বার কম সে হচ্ছে কালো দেখায়। ক্লিয়ার এটা? আচ্ছা, এগুলো দেখবা। তারপরে কিছু কমন কোশ্চেন আছে, ভ্যাকুয়াম কেন রাখা হয়? কারণ ভ্যাকুয়াম যদি না রাখা হয় ইলেকট্রন বিম তো অন্যান্য গ্যাসিয়াস পার্টিকেলের সাথে হচ্ছে কি করবে, মারামারি করবে, তো এগুলো ঝামেলা করবে। এই জিনিসগুলো একটু জানবে, এগুলো বেসিক জিনিস। এই যে ভ্যাকুয়াম এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে এগুলো বেসিক্যালি দেওয়া হয় না ইলেকট্রন বিম কিভাবে প্রডিউস করে। এখানে দুইটা বিমের কথা বলা আছে, এটা ইম্পর্টেন্ট, থার্মোআয়নিক গান আর ফিল্ড ইমিশন গান। এটা খুব কমন কোশ্চেন যে থার্মোআয়নিক গান আর ফিল্ড ইমিশন গানের মধ্যে পার্থক্য কি, এগুলো বলা হয়েছিল। একটা হচ্ছে কম ভোল্টেজ দিয়ে নিয়ে আসা যায়, আর একটা হচ্ছে বেশি ভোল্টেজ লাগে, কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এই দুইটা স্লাইড করলে হয়ে যাবে। এই ডিটেক্টরটা পড়বা, এভারহার্ড থ্রনলি ডিটেক্টর কিভাবে কাজ করে, ঠিক আছে। এই যে আমরা ডিটেক্ট করি ইলেকট্রন পাইলাম, এই ইলেকট্রন গুলাকে হচ্ছে লাইট পাইপের মধ্যে দিয়ে লাইটে কনভার্ট করে দেওয়া হয়। দেন লাইট গুলো হচ্ছে রিফ্লেক্ট করে, ইন্টেন্সিটি বাড়ে, ইন্টেন্সিটি বাড়ার পরে তাকে হচ্ছে আবার ইলেকট্রন কনভার্ট করা হয়। দেন হচ্ছে ইলেকট্রন ইন্টেন্সিটি বাড়ায়, ঠিক আছে, ইন্টেন্সিটি বাড়াই পরে আবার এমপ্লিফাই করে, সিগন্যালটাকে এমপ্লিফাই করে ওই ইলেকট্রিক সিগন্যাল আকারে হচ্ছে কম্পিউটারে নিয়ে যাওয়া হয় আর কি। তো এই ডিটেক্টরটা কিভাবে কাজ করে একটু দেখে নেবা। তারপরে এখান থেকে ম্যাথ দেওয়া হবে না, সো তুমি এই ফর্মুলাগুলো স্কিপ করতে পারো চাইলে, পরীক্ষায় এই রিলেটেড ম্যাথ দেওয়া হয় না। তবে জানতে হবে পিক্সেল কি জিনিস, ঠিক আছে, ইমেজ কিভাবে ফর্ম করে এগুলো জানতে হবে। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট যে স্কেপ এরিয়ার সাথে পিক্সেলের যে সম্পর্ক, ঠিক আছে, তোমাকে কেন ফোকাস করতে হয়, ফোকাস না করলে কেন হচ্ছে ব্লারই দেখাই, এটা এখান থেকে পেয়ে যাবা তুমি। যে নয়েজি ইমেজ কেন আসে, রেজলিউশনের ব্যাপার কি, এগুলো এখানে বলা হয়েছিল। এই তো, আর হচ্ছে স্যাম্পল প্রিপারেশন কিভাবে করে এটা একটু দেখে নেবা। এটা আগের ইমেজটাই, আগের কোশ্চেনের টাইপ, একই কোশ্চেন আর কি, সিমিলার। এসিএম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমার মেইন পরীক্ষায় কোশ্চেন আসবে হচ্ছে এক্সআরডি, এসিএম, টিএম, এই তিনটা থেকে বেশি কোশ্চেন আসবে। আর বাকি যে পার্ট গুলো এগুলো তো খুব ছোট করে পড়ানো হয়েছে, জাস্ট বেসিক প্রিন্সিপাল গুলো দেখে যাবো ভালো মতো, ঠিক আছে। বেসিক প্রিন্সিপাল আর কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে ক্লাসে খুব জোর দেওয়া হয়েছিল আর কি, ওই জিনিসগুলো একটু দেখে যাবা।
টিএম যদি যাই, টিএম এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসিক প্রিন্সিপাল, তারপর হচ্ছে টিএম দিয়ে কি কি করা যায়। যেমন টিএম দিয়ে কি কি করা যায় এখানেও লেখা আছে, পরের স্লাইডেও লেখা আছে। বেসিক প্রিন্সিপালটা এখান থেকে পেয়ে যাবা, এই যে এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালের ফিগার, জাস্ট সেম এসিএম এর মতোই। ডিফারেন্ট হচ্ছে এসিএম এ শুধুমাত্র সারফেসের ইমেজ নেই, টিএম এ হচ্ছে যেগুলো ট্রান্সমিট করে যায় ওগুলো নেই। তারপরে পড়বো হচ্ছে ভ্যাকুয়াম, সেম এসিএম এর মতোই। সোর্স এগুলো এসিএম এ পড়ছো, সেম জিনিস। এখান থেকে মেইনলি পড়তে হবে হচ্ছে ব্রাইট ফিল্ড ইমেজ আর হচ্ছে ডার্ক ফিল্ড ইমেজ। এই দুটো জিনিস কি, ব্রাইট ফিল্ড ইমেজ কি, ডার্ক ফিল্ড ইমেজ কি, ইমেজের কন্ট্রাস্ট কিভাবে বুঝবা। টিএম ক্লাসে অনেক টাইম ধরে পড়ানো হয়েছিল, সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসতে পারে। ব্রাইট ফিল্ড, ডার্ক ফিল্ড, তারপর হচ্ছে এই যে ইমেজ, কিভাবে ইমেজ দেখে বুঝবা কোনটা ব্রাইট ফিল্ড কোনটা ডার্ক ফিল্ড, এগুলো পরীক্ষা আসবে। এর বাইরে আর কোনো কিছু আসবে না, কারণ টিএম থেকে হচ্ছে স্ট্রাকচার বের করা, তারপর হচ্ছে আরো যে জিনিস টিএম যে অ্যানালাইসিস, এটা অনেক কঠিন। আর এখানে আসলে ছোট একটা পার্টে বোঝানো সম্ভব না এগুলো, এই জন্য এগুলো তোমরা বাদ দিতে পারো, এগুলো থেকে পরীক্ষা আসবে না। ঠিক আছে, আমি কমাই দিই। টিএম হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা পড়বা, বেসিক প্রিন্সিপাল পড়বা, কিভাবে কাজ করে পড়বা। ঠিক আছে, বেসিক প্রিন্সিপাল এখানে, কিভাবে কাজ করবে এখানে, আর কি কি বের করা যায় একদম ফার্স্ট দুইটা স্লাইডে আছে। ভ্যাকুয়াম কেন দেওয়া হয় পড়বা, এটা তো ওইখানেও পড়ছো, এখানেও পড়বা, এসএমও পড়বা। তারপরে পড়বো হচ্ছে ব্রাইট ফিল্ড ইমেজ, ডার্ক ফিল্ড ইমেজ, এটা খুব ভালোভাবে পড়বা এই টপিকটা, ব্রাইট ফিল্ড, ডার্ক ফিল্ড। আর এখানে তেমন কিছু নেই, এগুলো না পড়লেও চলবে, এগুলো এগুলো আসবে না পরীক্ষায়। আর ইওয়ার্ল্ড স্ফিয়ার জিনিসটা পড়তে পারো, এটা হচ্ছে এসিএম এর ক্ষেত্রেও আসে অনেক সময়, জাস্ট একটু দেখবা ইওয়ার্ল্ড স্ফিয়ারটা কি, কিভাবে কনস্ট্রাক্ট করে। আর এই যে এটা একটু দেখবা, এটা কিছুই না, জাস্ট এখানে 3 টাইপের রিং দিয়ে কি কি বোঝাচ্ছে এটা একটু দেখে নেবা। যেমন ডিফিউজড যদি রিং হয় তাহলে বুঝে নিতে হবে সে হচ্ছে অ্যামরফাস ম্যাটেরিয়াল। যদি এরকম ডট ডট থাকে তাহলে বুঝে নিতে হবে সে সিঙ্গেল ক্রিস্টাল। যদি এরকম কনসেন্ট্রিক রিং থাকে তাহলে বুঝে নিতে হবে সে হচ্ছে পলিক্রিস্টাল। পরীক্ষায় হয়তো আমি 3টা ফিগার দিয়ে বলতে পারি যে 3টা ফিগার কার কার, অথবা আমি বলতে পারি যে সিঙ্গেল ক্রিস্টাল, অ্যামরফাস ম্যাটেরিয়াল আর হচ্ছে পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের জন্য টিএম ইমেজ কিরকম হয়। ঠিক আছে, এই 3টা জিনিস দেখবা। ঠিক আছে, এটা পরীক্ষা আসবে ধরে নাও। এই তো, আর বাকি জিনিসগুলো বাদ দাও, এগুলো লাগবে না। আরো কোনো কোশ্চেন আছে টিএম নিয়ে? এই তো, তাহলে তো মোটামুটি শেষই। এই 3টা টপিক গেল, আর বাকি টপিক গুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল। ডব্লিউডিএস এর বেসিক প্রিন্সিপাল কি, ইডিএস এর বেসিক প্রিন্সিপাল কি, ইউবিবিস বেসিক প্রিন্সিপাল কি, এফটিআই এর বেসিক প্রিন্সিপাল কি। ঠিক আছে, তারপর লাস্টের দিন যেগুলো দেখালাম এসটিএম, তারপরে আরো কি কি জানি দেখানো হয়েছিল, ওইগুলো হচ্ছে সবগুলো বেসিক প্রিন্সিপাল দেখে যাবা। আর ক্লাসে যদি কোনো টপিকের উপর স্পেসিফিক জোর দিয়ে থাকি, এফটিআই আর তারপরে ইয়ার ক্ষেত্রে, এফটিআই আর ইউবিবিস এর ক্ষেত্রে, তাহলে ওই জিনিসটা একটু দেখবা। ঠিক আছে, স্যার আমি যদি এসিএম, টিএম আর এক্সআরটি এই 3টা স্লাইড কভার করি তাহলে কি স্যার আমার 3 সেট কভার করতে পারবো? এটা আসলে বলা কঠিন। ঠিক আছে, 3 সেট কভার হবে না, তবে 2.5 সেট কভার হবে। ধরো 2.5 সেট কভার হবে, 3 সেটও হইতে পারে, তবে এটা বোঝা যাচ্ছে না, কারণ এগুলো তো কোশ্চেন সাবলীল হয়, এমন না যে মানে আমি যে কোশ্চেনটাই দিলাম ওইটাই পরীক্ষা আসলো, জিনিসটা তো এরকম না। আমি এক সেট কোশ্চেন করবো, আরেকজন এক সেট কোশ্চেন করবে, দেন হচ্ছে এগুলো মডারেট হবে, কোশ্চেন তো আর ঠিক থাকে না, আমি নিজেও তো জানি না আসলে কোন কোশ্চেন দিবে। ঠিক আছে, সো বলা মুশকিল, তবে এটা ধরে রাখতে পারো এই 3টা থেকে মেজর পোর্শন আসবে। ঠিক আছে, অথবা 4 সেট যদি কোশ্চেন হয় 2 সেট কোশ্চেন শিওর পাবা হচ্ছে এসিএম, টিএম আর ইয়া থেকে, এক্সআরডি থেকে, বাকি 2 সেট হয়তো হবে অন্যান্য সব টপিক থেকে, এটা প্রবাবল। আর যদি মডারেশন যদি বুঝে শুনে করো তাহলে হয়তো এসিএম, টিএম আর ইয়া থেকে হচ্ছে ম্যাক্সিমাম সেট দেওয়া হবে আর কি, হয়তো 2.5 সেট পাইতে পারো। এই তো, ঠিক আছে। আর আমার মনে হয় না বাকি টপিকগুলো খুব বেশি কঠিন, কারণ বাকি টপিকগুলোতে তো তোমাকে ডিটেলস কোনো কিছু পড়ানো হয় না, বাকি টপিকগুলো থেকে বেসিক প্রিন্সিপাল আর
কোন স্পেসিফিক টপিকে যদি জোর দেওয়া হয় ওই টপিকগুলো হচ্ছে দেখানো হয়েছে। সো ওগুলো পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না, মেইন তোমার এফোর্ট যাবে হচ্ছে এক্সআরডি, এসিএম আর টিএম বুঝতে। আর এখানেও তো কমাই দেওয়া হয়েছে, যেমন টিএম হচ্ছে অর্ধেক কমাই দিছে অলমোস্ট বলা যায়। এসিএম আর এক্সআরডি তো বলে দিলাম কি কি পরীক্ষা আসতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, এগুলো তো বলে দিলাম। ঠিক আছে, আর কোন কোশ্চেন আছে? স্যার আমাদের ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টের ব্যাপার হচ্ছে ক্লাস টেস্টের মার্কস থাকবে, অ্যাসাইনমেন্ট নেওয়ার পর অ্যাসাইনমেন্টে যা পাচ্ছ ওইটাই হচ্ছে তোমার গ্রেস হিসেবে দেওয়া হবে হচ্ছে ক্লাস টেস্টের মার্কসের সাথে। ঠিক আছে, আমার মনে হয় না ক্লাস টেস্টে হচ্ছে 40-40 পাবা, সো ওইখানে গ্রেস দেওয়ার জায়গা আছে। আমি 10 নম্বরের একটা অ্যাসাইনমেন্ট নিব, ওই অ্যাসাইনমেন্টে যত পাবা ওইটা হবে তোমার গ্রেস নাম্বার ক্লাস টেস্টের সাথে। নট লাইক দ্যাট যে অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার ক্লাস টেস্ট নাম্বারটা। হ্যাঁ জানতে পারবা, নামের মতো কোনো ইয়া নাই, অপশন নাই। তবে আমার খাতা কাটতে যে কতদিন লাগতে পারে সেটা হচ্ছে ব্যাপার আর কি। যত তাড়াতাড়ি খাতা কাটা হবে তত তাড়াতাড়ি জানতে পারবো। আমি সিআর কে হচ্ছে ইমেল করে দিব তাইলে। জি স্যার। স্যার এই কোর্সে একটা নাম্বারও জানা হয়নি তো স্যার, সিটির এই জন্য স্যার একটু ভালো হতো জানতে পারলে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি ওটা জানাই দিব। আর অ্যাসাইনমেন্ট দিবা কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে স্যার একটু কমাই দিন স্যার, আমাদের স্যার একসাথে অনেক চাপ পড়ে গেছে স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট কমাই দিব। স্যার অ্যাসাইনমেন্ট কি আমাদের ওয়ার্ডে করতে হবে নাকি স্যার লিখে জমা দিতে হবে? আচ্ছা আমি একটা অ্যাসাইনমেন্ট সবার জন্য আলাদা করে দিই তাহলে। তোমাদের টপিক হচ্ছে কয়টা, কি কি? এক্সআরডি, এসিএম, ইউবিবিস, তারপরে হচ্ছে টিএম, তারপরে হচ্ছে দাঁড়াও একটা মিনিট, স্যার এক্সআরএফ, এএম, এইএম, এএফএম পড়ানো হয়েছে, অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, তারপরে হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। আচ্ছা এরপর আছে হচ্ছে ইউবিবিস তো লিখলাম, এফটিআইআর। আমি যদি মেজর টপিক ধরে নিই এগুলো আছে, আরেকটা আছে ইডিএস আর ডব্লিউডিএস। 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা টপিক, ঠিক কিনা? আমাকে একটা মিনিট টাইম দাও। এক্সআরডি, সিএম, আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার এখন দেখা যাচ্ছে না। জি স্যার দেখা যাচ্ছে। ইউবিবিস, তারপর হচ্ছে এফটিআইআর, এই কোর্সটা আসলে অনেক বড় হয়ে গেছে। এগুলা আমাদের কোনো টপিক নিয়ে কোনো সমস্যা আছে? অন্য কোনো টপিক নিয়ে, বা মনে হচ্ছে একেবারেই কঠিন, একেবারেই পারবা না, এই টাইপের কোনো টপিক আছে এখানে? এই যে এখানে যে টপিকগুলো লেখা হয়েছে এখানে এমন কোনো টপিক আছে যেটা আমি পড়াই নাই বা বাদ দিয়ে গেছি? তোমাদের ক্লাসে টোটাল কয়জন? 60 জন? বরাবর 60 জন নাকি? জি স্যার 60 জন স্যার। আচ্ছা
রোল 1 থেকে 10 এখানে, ঠিক আছে? রোল 11 থেকে 20, 21 থেকে 30, 30 থেকে 40, এগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের টপিক, রোল নাম্বার সহ দিয়ে দিলাম। তো এখানে কি করবে আসলে তোমরা? অ্যাসাইনমেন্টের মূল কাজ হচ্ছে যে টপিকে আছে তোমার যে কোনো একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, যে কোনো একটা কম্পাউন্ড হোক, এলিমেন্ট হোক, ঠিক আছে? যে কোনো একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে সিলেক্ট এ ম্যাটেরিয়াল, সেকেন্ড কাজ হচ্ছে ফাইন্ড আউট এই যে করেসপন্ডিং যে ক্যারেক্টারাইজেশন গুলো আছে এগুলার যে কোনো একটা এক্সপেরিমেন্টাল প্লট হচ্ছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট হচ্ছে বের করবা। অনেক পেপার আছে, যে কোনো একটা পেপার সিলেক্ট করবে। যেমন যার হচ্ছে এক্সআরডি, সে যেমন 1 থেকে 10টা ম্যাটেরিয়াল, ডিফারেন্ট ম্যাটেরিয়াল চুজ করা কিন্তু কোনো ব্যাপার না, যে কোনো ভাবে 10টা ম্যাটেরিয়াল তোমরা চুজ করতে পারবা, ঠিক আছে? তাহলে যে কোনো একটা ম্যাটেরিয়াল চুজ করবা, অবশ্যই 10 জনের হচ্ছে ডিফারেন্ট হইতে হবে, 10টা আলাদা হইতে হবে। ওটার এক্সপেরিমেন্টাল রেজাল্ট হচ্ছে যে কোনো একটা পেপার থেকে ডাউনলোড করবা, ঠিক আছে? রেজাল্ট নিয়ে 3 নম্বরে লিখবা হচ্ছে যে ওই রেজাল্টটা অ্যানালাইসিস করবা, ঠিক আছে? অ্যানালাইসিস করে ওইটার ফাইন্ডিংটা বলবা যে এখানে ফাইন্ডিংটা কি। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? যারা এএফএম আর এসটিএম, সে এএফএম অথবা এসটিএম এর যে কোনো একটা টপিক খুঁজে বের করবে, একটা ইমেজ বের করবে, দেন ওই ইমেজটা হচ্ছে অ্যানালাইসিস করে দেখাতে হবে যে এই ফাইন্ডিং এভাবে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে? স্যার এটা কি আমরা ওয়ার্ড ফাইলে দিব নাকি স্যার হাতে লিখে? ওয়ার্ড ফাইলে দিবা। এই যে যেমন এটা, যেমন যার এসিএম আছে, ফর এক্সাম্পল সে এসিএম ইমেজটা নিল, এখানে লিখলো 1 নম্বরে লিখবো হচ্ছে এই এসিএম ইমেজটা কার, পেপারের রেফারেন্স দিতে হবে যে আমি অমুক পেপার থেকে হচ্ছে এই জিনিসটা নিছি, রেফারেন্সটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? সিলেক্ট ম্যাটেরিয়াল এক্সপেরিমেন্টাল রেজাল্ট উইথ রেফারেন্স, অবশ্যই রেফারেন্স দিতে হবে কোন পেপার থেকে নিছো, ঠিক আছে? রেফারেন্স দিয়ে হচ্ছে দেন হচ্ছে তোমার এখানে অ্যানালাইসিস করতে হবে যে এটা হচ্ছে একটা ব্যাকস্ক্যাটার্ড এসিএম ইমেজ। ব্যাকস্ক্যাটার্ড এসিএম ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রাস্টের মাধ্যমে হচ্ছে আমরা বের করতে পারি কোন এলিমেন্টের জন্য কি, যেহেতু এখানে এটা হচ্ছে কপারের হচ্ছে অ্যাটমিক ওয়েট বেশি, অ্যালুমিনিয়ামের কম, সেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে এটা। আর এই ব্যাকস্ক্যাটার্ড ইমেজ থেকে আমরা বুঝতে পারি কি এখানে হচ্ছে আলাদা আলাদা ফেজ আছে, তারা হচ্ছে যেমন এখানে দেখা যাচ্ছে কি সব ফেজ গুলো হচ্ছে ইউনিফর্ম, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। এই হচ্ছে রেজাল্ট, শেষ, এতটুকু, ঠিক আছে? সিমিলার এক্সআরডি ক্ষেত্রে, টিএম এর ক্ষেত্রেও সেম, ইউবিবিসি এর ক্ষেত্রেও সেম, এফটিআই, এএফএম আর এসটিএম এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এখন টিএম এর ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, কারণ টিএম এর ক্ষেত্রে টিএমটা হচ্ছে আসলে সবচেয়ে ভার্সেটাইল টুল টিএম, কারণ এটা দিয়ে তুমি ইমেজিংও করতে পারো, এটা দিয়ে তুমি স্ট্রাকচারও বের করতে পারো, এটা দিয়ে আবার চাইলে হচ্ছে কম্পোজিশন বের করার সিস্টেম আছে। তো তোমরা টিএম থেকে আসলে কি বের করবা, কারণ টিএম এর আমরা হচ্ছে এটা শিখাই নাই যে টিএম থেকে কিভাবে হচ্ছে আমরা করি যে স্ট্রাকচার বের করবো, জিনিসটা শিখাই নাই। তো তোমরা পেপার থেকে জাস্ট ডিরেক্ট রেজাল্টটা নিয়ে নিবা, যে ওই পেপার পড়বা, পেপার পরে দেখবো হচ্ছে ওরা কি রেজাল্ট পাইছে। সেম কাহিনী এক্সআরডি ক্ষেত্রে, পেপার পড়বা, পেপারের এক্সআরডি প্যাটার্নটা কিসের জন্য পাইছে সেটা ওইখান থেকে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? বাট বেসিক জিনিসগুলো সবাই জানো, এখানে কোন রেজাল্টটা কি সেই বেসিকটা জানো সবাই। 51 থেকে 60 কি দুইটাই করবে, মানে এএফএম এসটিএম দুইটাই করা লাগবে নাকি যে কোনো একটা?
এএফএমএসটিএম যেটা পাও আর কি হাতের কাছে। আর এএফএমএসটিএম এর ইমেজ দুইটা সিমিলার, তো অলমোস্ট সিমিলার, কাছাকাছি। আমি আগের ক্লাসে বলছিলাম সিমিলারিটি কি। সো দুইটা দিতে পারলে ভালো, বাট না দিলেও অসুবিধা নাই। স্যার আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে স্যার ধরেন এফএম এরটা স্যার মানে অ্যানালাইজ করলাম, স্যার এরকম হবে নাকি এসটিএম দুইটাই করতে হবে? যে কোনো একটা করলে চলবে, জি স্যার। তারপরে তবে সবার আলাদা আলাদা এলিমেন্টস থাকতে হবে। এলিমেন্টস এক হইলে হবে না, কারণ পুরো পিরিয়ডিক টেবল তোমার কাছে সামনে। ওই পিরিয়ডিক টেবলকে যদি কম্বাইন করো, তোমার কয়টা ম্যাটেরিয়াল, 109টা যদি হয়, 109টা দিয়ে কয়টা কম্বিনেশন করা সম্ভব? আলাদা আলাদা কোটি কোটি আছে সম্ভব কম্পাউন্ড বানানো। তো যে কোনো আলাদা আলাদা কম্পাউন্ড হইতে হবে, ঠিক আছে? কারো জিনিস সেম হবে না। যদি কারোটার সাথে যদি কারোটা মিলে যায়, তাইলে হচ্ছে ওইখানে হাফ মার্কস হয়ে যাবে অ্যাসাইনমেন্ট অটো, ঠিক আছে? এটা টোটাল 10 পয়েন্টস, 10 নম্বরের। আরে ভাই, তোমার হচ্ছে হাজার হাজার কোটি কোটি পেপার আছে। যে পেপার পাবো ওই পেপার সিলেক্ট করো। কি বলো সব ম্যাটেরিয়ালের জন্য? আমি কি তোমাকে সব ম্যাটেরিয়াল দিতে বলছি নাকি? যে কোনো একটা সিলেক্ট করো, জাস্ট ডিসকাস করে নিও যে সবাই যাতে এক ম্যাটেরিয়াল না দেয়, একই যাতে সেম না হয়, এটা ডিসকাস করে নেবা। ম্যাটেরিয়ালের অভাব আছে নাকি? বুঝাতে পারছি? স্যার তাহলে কি আমরা গ্রুপ ওয়াইজ সিলেক্ট করে নিতে পারবো আমাদের মধ্যে, ইয়া করে যে আমরা কে কোনটা করবো আর কি? এটা তো গ্রুপ না, এখানে তো কোনো গ্রুপ নাই, সবাই ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট জমা দিবা। আর এক সাইডে যেমন 1 থেকে 10, তোমরা 1 থেকে 10 হচ্ছে একটু কথা বলে দিতে পারো যে কে কোনটা সিলেক্ট করতেছে, ঠিক আছে? এত এত পেপার যদি সবাই যদি ডিসকাস না করেও সিলেক্ট করো, একই পেপার পড়ার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে? তারপরে ডিসকাস করে নিও যাতে সেম না হয়। স্যার রেফারেন্স কি স্যার লিংক সহ অ্যাড করতে হবে? না, রেফারেন্সিং এর ফরম্যাট আছে তো, বিভিন্ন ফরম্যাট আছে না, যে কোনো একটা বইতে যেভাবে রেফারেন্স দেবে ওইভাবে একটা রেফারেন্স দিয়ে দিবা। জি স্যার। ঠিক আছে, জাস্ট পেপারের নাম লিখে এই যে অথরের নাম লিখবা, অথর কে এভাবে থাকে, তো অথরের নাম থাকবে, পেপারের টাইটেল থাকে, ঠিক আছে? তারপরে থাকে কি, তারপর হচ্ছে কত নাম্বার ভলিউম, ইস্যু কততে হইছে, পেজ নাম্বার কত, এগুলো থাকে। তারপর হচ্ছে কত সালে পাবলিশ হয়েছে, এটা থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে জার্নালের নাম থাকে, এই তো এইভাবেই থাকে আর কি। তো রেফারেন্সিং এর বিভিন্ন ফরম্যাট আছে, এটা একটু দেখে নিলে পারবা, সমস্যা কিছু কঠিন কিছু না আর কি। স্যার যদি উইকিপিডিয়া থেকে নেওয়া হয় তাহলে উইকিপিডিয়ার লিংক মানে যে লিংক সার্চ দেওয়া হয়েছে ওই সার্চটা দিলে হবে না? স্যার পেপারের মধ্যে তো স্যার রেফারেন্সিং মেথডটা থাকবে স্যার। কোনো উইকি থাকবে না, উইকিপিডিয়া থেকে কিছু নেওয়া যাবে না, পেপার থেকে নিতে হবে। রেফারেন্স থাকবে তো একটাই, রেফারেন্স তো একটাই, তুমি যে পেপারটা সিলেক্ট করছো ওই পেপারটাই তোমার রেফারেন্স, ঠিক আছে? উইকিপিডিয়াতে যাওয়া যাবে না, কারণ উইকিপিডিয়াতে অনেক কিছু ভুল থাকে, অনেকে এডিট করে, এই করে সেই করে, উইকিপিডিয়াতে এখানে নেওয়া যাবে না। উইকিপিডিয়াতে নিতে গেলে তোমাদের এই কমন পড়বে, এটাই ভুল জিনিস। তুমি জাস্ট সার্চ দিবা, এই যে কোনো একটা ইয়েতে গিয়ে সার্চ দিবা। ফর এক্সাম্পল হচ্ছে যেমন তুমি এখানে সার্চ দিলা, লাইক আমার স্ক্রিন দেখতেছো? না স্যার, আপনার ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল তুমি এখানে সার্চ দিলা, মনে করো আমি যদি বলি বিসমথ ফেরাইট লিখে যদি সার্চ দাও, এক গাদা জিনিস আসছে এখানে, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে এখানে সার্চ দেওয়া না, তুমি সার্চ দিবা হচ্ছে গুগল স্কলারে, তাইলে হচ্ছে পেপার পাবা ভালো। গুগল স্কলারে যাবা, গুগল স্কলারে, ঠিক আছে? গুগল স্কলার লিখে যদি গুগলে সার্চ দাও, গুগল স্কলারের লিঙ্ক আসবে, এখানে যাবা। এখানে যাওয়ার পরে তুমি লিখবা হচ্ছে ফর এক্সাম্পল বিসমথ ফেরাইট লিখলাম, একটা কম্পাউন্ডের নাম লিখলাম আমি, মনে করো অধিকাংশ তো স্যার এখানে পেইড দেওয়া থাকে স্যার, তো দেখা যায় স্যার অনেকগুলোই আমরা অ্যাক্সেস করতে পারি না স্যার। আচ্ছা, তারও সলিউশন আছে। একটা সলিউশন হচ্ছে পিডিএফ লিখে দাও, এই যে পিডিএফ যেগুলো ওগুলো প্রথমে চলে আসছে, ঠিক আছে? যে কোনো একটা পেপার ডাউনলোড করো তুমি এখান থেকে, চলে আসছে ডাউনলোড, ঠিক আছে? এই যে এক সাইডের রেজাল্ট,
এটা নামাও, কিভাবে নামাবা এটাও ইজি আছে। এই যে স্নিপিং টুল আছে, স্নিপ করলাম মনে করো, ফর এক্সাম্পল এভাবে গিয়ে নিও, এই যে স্নিপ শেষ। এটার পর একটু কাটাছেড়া করে হচ্ছে এডিট করে নাও নিজে, ঠিক আছে। এখানে যেমন এই একটা পেপারে কতগুলো রেজাল্ট পাবা তুমি, একটা পেপারে অনেক কিছুই আছে। আচ্ছা এগুলো তো পড়ানো হয় না তোমাদেরকে, ম্যাগনেটিজম টেকনেটিজম, যাই হোক একটা পেপার থেকেই তুমি অনেক কিছু পাবা চাইলে। তুমি যদি আরো স্পেসিফিক সার্চ দিতে চাও, আরো স্পেসিফিক করে সার্চ দিতে পারবা। যেমন বিসমাথ ফেরাইটের টিএম যদি জানতে চাও, বিসমাথ ফেরাইট টিএম, এই যে টিএম দিলাম, এখানে ঘাটাঘাটি করলে টিএম এর অনেক কিছু পাবা। ধরো এই যে মরফোলজি লেখা আছে মানে এখানে অবশ্যই কোনো না কোনো ইমেজ আছে, ভেতরে ঢুকে দেখলে তুমি এখানে ইমেজ পাবা, ঠিক আছে। আর যদি এভাবে যদি না আসে তাহলে তুমি শুধুমাত্র ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি লিখেও সার্চ দিতে পারো, তাও কিছু না কিছু পাওয়া যাওয়ার কথা, ঠিক আছে। এই যে স্ক্যানিং এন্ড ট্রান্সমিশন, আচ্ছা এটা তো বই বাদেও পেপার পাওয়া যাওয়ার কথা। এই যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, এটাও বই। আচ্ছা প্রিপারেশন অফ ক্রস সেকশনাল স্পেসিমেন, এটা পেপার, এখান থেকেও পাইতে পারো পেপার, এটাও পেপার, এখানে সার্চ দিবা। এগুলো তো বিগ কোনো কাজ না, একবার সার্চ দিলে হচ্ছে অনেক পেপার পেয়ে যাবা, ঠিক আছে। এই যেমন এখানে স্টাডি অফ কপার গোল্ড অ্যালয়ের হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি করছে, এভাবে পেয়ে যাবো অনেক কিছু। স্যার আমরা যদি স্যার মানে একটা পেপার সিলেক্ট করলাম কিন্তু ম্যাটেরিয়াল আলাদা স্যার, তাহলে কি হবে? একটা পেপার সিলেক্ট করছো, একটা পেপারে তো ডিফারেন্ট অনেকগুলো ম্যাটেরিয়াল তো অনেক সময় থাকে না, ম্যাক্সিমাম টাইমে থাকে না। স্যার এখন আমরা সার্চ দিলাম, এখন প্রথমে স্যার যেই পেপারটা পাবো স্যার ওইটা নিয়েই তো অনেকে লিখবে, এখন স্যার এটা নিয়ে কি আমরা ডিসকাস করব যে কে কোন পেপার? হ্যাঁ এই জন্যই তো বললাম ডিসকাস করে নেওয়াটা ভালো, ডিসকাস করে নিলে হচ্ছে কমন করার পসিবিলিটি কম। জি স্যার ঠিক আছে, ওইটা ইজি, কারণ ওই একটা পেপার সিলেক্ট করলে তুমি ওইখানে ইমেজও পেয়ে যাচ্ছ, ওইখানে ওই ইমেজ থেকে কি কি ডেসক্রাইব করা হয়েছে ওই জিনিসটা হচ্ছে পেপারের স্পেসিফিক ওই পার্টটা তো হচ্ছে লেখা আছে, তোমার তো আর পুরো পেপার পড়া লাগতেছে না, শুধুমাত্র ওই ইমেজটা দ্বারা কি বুঝাইছে ওই জিনিসটা পড়ে নিলে হচ্ছে, যেটা সর্বোচ্চ 4-5 লাইন থাকবে। ধরো ওই 4-5 লাইন পরে নিজের ভাষায় হচ্ছে লিখবা, জাস্ট কপি না, নিজের ভাষায় হচ্ছে 2-4 লাইন লিখে দেবে। এমন না যে তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে পুরো 1 পেজ লেখা লাগবে, এরকম করতে চাও না। আবার জাস্ট সিলেক্ট এ ম্যাটেরিয়াল, যে কোনো একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম, নাম্বারটা লিখলে 1 নাম্বার দিয়ে, যেমন পাশে লিখে দিলা যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ফাইন্ড আউট দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ছবিটা দিলা, অ্যানালাইসিস হবে 3-4 লাইনের বেশি হবে না, ঠিক আছে। এক প্যারাগ্রাফ হচ্ছে শুধুমাত্র অ্যানালাইসিস লিখবা নিজের ভাষায়, নো কপি, ঠিক আছে। এই তোমার অ্যাসাইনমেন্ট সর্বোচ্চ হবে ধরো 1/2 পেজ, একটা ওয়ার্ড ফাইলের 1/2 পেজ হবে তোমার অ্যাসাইনমেন্ট, এর বেশি হবে না। কারো কোনো কোশ্চেন? আর স্যার গুগল স্কলারে ওখানে রেফারেন্স কি ওই যে পেপারটা পাবো ওই পেপারের মধ্যে কি রেফারেন্স দেওয়া আছে? আচ্ছা একটা সিম্পল টেকনিক দেখাই দিই রেফারেন্সিং এর। সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে, সাপোজ ফর এক্সাম্পল তুমি এই পেপারটা সিলেক্ট করলা, অ্যাডভান্স ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, ঠিক আছে। এই যে এখানে দেখো একটা ডাবল কমা দেওয়া আছে না? হ্যাঁ জি স্যার। কমাটাতে ক্লিক করলা, এই যে রেফারেন্স চলে আসছে, বিভিন্ন মেথড, এমএলএ, এপিএ, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার, যে কোনো একটা সিলেক্ট করলা। ফর এক্সাম্পল হার্ভার্ড সিলেক্ট করলে, এটা কপি করে এরপর তোমার ওয়ার্ড ফাইলে পেস্ট করে দাও, কাজ শেষ রেফারেন্স। জি স্যার বুঝতে পারছি। স্যার টিএম এর একটা দেখতেছি স্যার ব্যাকটেরিয়াল সেলুলোজ, এরকম কি দেওয়া যাবে স্যার? যে কোনো একটা ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল যে কোনো মেটাল, সিরামিক, পলিমার, এই টাইপের ম্যাটেরিয়াল লাগবে। সোজা কথায় ওই ব্যাকটেরিয়া আনতে যাও না স্যার। অ্যালয় হলে তো প্রবলেম নাই স্যার। না, অ্যালয় হলে প্রবলেম নাই। ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড যা যা আছে এভরিথিং। তবে আই উইল প্রেফার সিরামিক অর গ্লাস, যেহেতু তোমরা গ্লাস এন্ড সিরামিকে পড়তেছো, গ্লাস এন্ড সিরামিক প্রেফারেবল। তবে এমন না যে গ্লাস এন্ড সিরামিক পড়তেছো বলে ম্যাটেরিয়াল সায়েন্সের অন্য জিনিসগুলো দেওয়া যাবে না, এরকম না। মেটাল, অ্যালয়, পলিমার, সিরামিক, গ্লাস সিরামিক, ঠিক আছে, সব টাইপের কম্পাউন্ড হচ্ছে প্রেফারেবল। তবে সেটা ম্যাটেরিয়াল হইতে হবে, ম্যাটেরিয়াল সায়েন্স রিলেটেড হইতে হবে। তুমি ব্যাকটেরিয়াতে গেলে ব্যাকটেরিয়া টিএম দিয়ে আমি কি করবো? আমি নিজে তো বুঝবো না, মার্কিং করবো কি?
ঠিক আছে? স্যার সাবমিশনটা কবে করব? জি বুঝি নাই। অ্যাসাইনমেন্টটা সাবমিট কবের মধ্যে করব? তোমরা কবের মধ্যে করতে চাচ্ছ? স্যার 10 তারিখের পরে হলে ভালো হয় স্যার। 10 তারিখের পরে হইলে ভালো হয়। ওকে 10 তারিখের পরে দাও। জি স্যার। ঠিক আছে 10 তারিখের পরে দাও। তবে 10 তারিখে যদি পরে দাও তাহলে কবে দিবা? 11, 12, 10 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, 11 তারিখ তোমাদের ডেডলাইন। 11 তারিখ যদি দিয়ে দাও তাহলে আমি 12, 13 তারিখ দেখে নেবো। ঠিক আছে? জি স্যার। না 11 তারিখ না, 10 তারিখে দাও। 10 তারিখে দাও, কারণ হচ্ছে শনিবার হচ্ছে 12 তারিখ। 10 তারিখ দাও। ঠিক আছে? 10 তারিখ ডেডলাইন। সিআর কে দিবা সবগুলা অ্যাসাইনমেন্ট হচ্ছে একসাথে সিআর কে দিবা। সিআর কে আছো এখানে? স্যার আরিফুল বাড়ি, রিফাত আর মুহিব। জি স্যার। স্যার আমি সিআর স্যার। আচ্ছা তোমরা দুজন হচ্ছে কালেক্ট করবা। কালেক্ট করার পরে যে কোনো একজনের কাছে সবগুলা ফাইলগুলো নিবা। সবগুলা ফাইল নিয়ে হচ্ছে জিপ করবা। জিপ করে আমাকে পাঠিয়ে দিবা, ইমেল করে দিবা। পারবা তো নাকি? জি স্যার। স্যার দিতে পারবো স্যার। সবগুলা জিপ করবা, জিপ করে হচ্ছে দিয়ে দিবা। তাইলে হচ্ছে দেখাটা সোজা হবে, একই ফোল্ডারে থাকবে জিনিসগুলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে 10 তারিখ রাতের 12টা পর্যন্ত হচ্ছে টাইম। ঠিক আছে? 11:59 PM। এরপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমাকে ইমেল করবা। এরপরে যদি ইমেল করো তাহলে ওটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করা হবে না। ঠিক আছে? এর মধ্যে যারা যারা দিবে তাদেরগুলো নিয়ে জিপ করে হচ্ছে পাঠিয়ে দিবা। জি স্যার। ঠিক আছে? স্যার তাহলে মেইনলি আমরা পেপার থেকে জাস্ট ওই করেসপন্ডিং পিকচারটা নিচ্ছি আর ওটা ডিটেইলস গুলো, আর কিছুই লাগবে না আমাদের। না আর কিছুই লাগবে না, তবে রেফারেন্স দিতে হবে, প্রপার রেফারেন্স দিতে হবে। এটা অমুক ম্যাটেরিয়াল, এটা অমুক পেপার থেকে নিয়েছি, ফিগার এটার এক্সপ্লেনেশন এটা, শেষ। তবে কোনো কমপ্লেক্স এক্সপ্লেনেশন আনা যাবে না। ঠিক আছে? আমি ক্লাসে কতটুকু পড়াইছি আমি জানি, তোমরা কতটুকু বুঝছো সেটাও বুঝতেছি। তুমি পেপার থেকে যদি এক গাদা হচ্ছে মানে খুব কমপ্লেক্স কোনো লেখা টেখা নিয়ে আইসা যদি ওগুলা দাও, ওগুলো না বুঝিয়ে দিছো আমি ধরে নিতে হবে, কারণ ওই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয় না। সো বুঝবা কিনা আমার সন্দেহ আছে অনেক কিছুই। এই কারণে অ্যানালাইসিসটা একদম নিজের ভাষায় 2-3 লাইন লিখবো স্যার। এক্স্যাক্টলি নিজের ভাষায় লিখবা। তার মানে আমরা একটা পিকচার নিব আর আপনি যেভাবে বুঝাইছেন সেই অনুযায়ী স্যার একটা ব্যাখ্যা করব পিকচারটা। হ্যাঁ সেই অনুযায়ী পিকচারটা ব্যাখ্যা করবা। এখন এমন হইতে পারে যে তোমাদেরকে আমি পড়াইছি, ফর এক্সাম্পল এক্সাইডের ক্ষেত্রে পড়াইছি আমি তোমাদেরকে বিসিসি, এফসিসি আর সিম্পল পিপল। এমন হইতে পারে যে এই তিনটা স্ট্রাকচার নাও হইতে পারে। সেক্ষেত্রে তুমি পেপার থেকে দেখে নিবো ওই স্ট্রাকচারটা কি, ওইখানে লেখা থাকবে স্পেসিফিক যে এই স্ট্রাকচারের নাম হচ্ছে এটা। ঠিক আছে? ওই স্ট্রাকচারের নামটা তুলে দিবা আর এক্সপ্লেইন করবা যে এটা কেন ক্রিস্টালাইন। ঠিক আছে? এই পিক গুলা দিয়ে কি বোঝাচ্ছে, এগুলা এক্সপ্লেইন করবা আর কি নিজের ভাষায়। আশা করি বুঝতে পারছো সবাই। নিজের ভাষায় 2-3 লাইন 4 লাইন যা পারো। স্যার এএফএম এর ক্ষেত্রে তো স্যার মানে বেসিক প্রিন্সিপাল ছাড়া স্যার ক্লাসে কিছু বলা হয় নাই স্যার। তাইলে মানে একটা ইমেজ নিয়ে জাস্ট ওটা মানে এএফএম এর ক্ষেত্রে বেসিক প্রিন্সিপাল বলার সময় তো দেখাইলাম আমি এএফএম এ কি পাওয়া যায়, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট গুলো দেখাইলাম। তুমি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারবা না অ্যাটম গুলো ক্রিস্টালাইন নাকি অ্যামরফাস, ওটা বুঝতে পারবা। ওখানে রাফনেস আছে কিনা, রাফনেস নাই, এই জিনিসগুলো তো ক্লাসে বলা হয়েছে। এই জিনিসগুলো এক্সপ্লেইন করবা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা তাহলে পাঠিয়ে দিও ডিউ টাইমে। এই তো। আর আমার খাতাগুলো যদি দেখা হয় দেন আমি হচ্ছে ইয়াশো হচ্ছে মার্কসও হচ্ছে সিআর এর কাছে ইমেল করে দেবো। ওকে? থ্যাংক ইউ স্যার।